পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলছেন? ওকে, ঠিক আছে। তাহলে এখন আমি ফার্স্টে হচ্ছে গিয়ে ডোমেইন থেকে একটু আসি। সে ফর এক্সাম্পল আমি একটা ডোমেইন ওয়েবসাইটে আছি, যেখানে আমার সে ডোমেইনটার নাম হচ্ছে এটা .com। সো এক একটা কোথায় সেম দিতে পারবেন না, কিন্তু পাসওয়ার্ড ডিফারেন্ট পাসওয়ার্ড দিতে হবে। সো ম্যানেজ ডিএনএস, আমি ডিএনএস এর ব্যাপারটা একটু আলাপ করতে চাচ্ছিলাম যদি আপনাদের না ধারণা থাকে। সো ডিএনএস কনফিগারেশন ডোমেইনের আসলে একটা ইম্পর্টেন্ট পার্ট। এখানে এ রেকর্ড, সি নেম রেকর্ড, আর নেম সার্ভার থাকে, আরও কয়েকটা জিনিস থাকে। তো বাই ডিফল্ট এই কয়েকটা জিনিস থাকে আর কি, আরও অ্যাড করা যায়। তো এগুলো অনেকটা কি ভ্যালু পেয়ারের মতো আর কি। তো যেরকম আমার এই জায়গাতে আমার নেম সার্ভার দেখাচ্ছে যে আমি এই জায়গাতে দেখছি যেখানে আমি ডোমেইনটা পারচেস করেছি সেই তাদের নেম সার্ভারটা ইউজ করছে। সো একটা ডোমেইন নেম যখন আমরা কিনি তখন এই নেমটার এগেনস্টে একটা নেম সার্ভারের সাথে এটা কানেক্টেড থাকে। এটা ডোমেইন প্রোভাইডার তার বাই ডিফল্ট তার নিজের নেম সার্ভারটা দিয়ে রাখে। আমি যখন চাবো যে এই ডোমেইনটা আসলে অন্য কোনো জায়গাতে আমি পয়েন্ট করব, আমার হাতে কয়েকটা অপশন থাকে। একটা অপশন হচ্ছে যে আমি নেম সার্ভারটা চেঞ্জ করে দিব ওই জায়গায় যে হোস্টিং প্রোভাইডার তাদের নেম সার্ভারে। তাহলে এই ডোমেইনটা আমি যেখানে কিনলাম, যে প্যানেলে কিনলাম, সেখানে আর আমি কোনো কিছুই চেঞ্জ করতে পারবো না, নাথিং। ঠিক আছে, আমার ফুল এই ডোমেনের অথরাইজেশন চলে যাবে হচ্ছে ওই হোস্টিংয়ে। ঠিক আছে, ওখান থেকে সব করতে হবে। মানে এই যে প্যানেলটা, এই প্যানেলটাতে এখন আর কিছু করা যাবে না। নেম সার্ভার চেঞ্জ মানে হচ্ছে এই ডোমেন এখন আর কোনো কিছুই চেঞ্জ করা যাবে না এখান থেকে। এখন এটা যেখানে আমি পয়েন্ট করে দিলাম নেম সার্ভার, সেখানে গিয়ে আমার সব কনফিগারেশনগুলো সেট করতে হবে। আর যদি আমি এখানেই রাখি, নেম সার্ভার এখানেই থাকে, তাহলে আমি যেমন এ রেকর্ড দিয়ে বা সি নেম দিয়ে হচ্ছে গিয়ে এটাকে ওই হোস্টিং সার্ভারে পয়েন্ট আউট করতে পারি। যেরকম এখানে এখন লেখা আছে পার্ক, আমি এখানে @এর জায়গাতে ভ্যালুতে আমি যদি আইপি অ্যাড্রেস বসাই দিই, হ্যাঁ, তাহলে আমি এই প্যানেল থেকেই হচ্ছে আমার ডোমেনটা কন্ট্রোল করতে পারবো। এবং এখানেই আমার আইপিটা বসাইতে হবে যে হোস্টিংটা কোথায় আছে, হোস্টিং সার্ভারের আইপিটা। আর যদি আইপি না দিয়ে আমরা যদি কোনো সাব ডোমেইন বা ইউআরএল টাইপের কিছু করতে চাই, সেক্ষেত্রে সি নেম ইউজ করতে হয় আর কি। সো যখন হচ্ছে আমরা এটা চাবো যে অন্য কোনো জায়গায় আমি নিয়ে যেতে, যে না আমি এখান থেকে আর ম্যানেজ করব না, আমি টোটালি এটাকে রাউট 53-তে নিয়ে যাব। তো রাউট 53 আমাকে হচ্ছে গিয়ে এরকম তাদের ডিএনএস সার্ভার নেম সার্ভারের আমার কিছু ইনফরমেশন দিবে, সেটা এনে আমার এখানে পয়েন্ট আউট করে দিতে হবে। অ্যান্ড দেন এটা ট্রান্সফার হতে 4-5 ঘন্টা সময় লাগে। সো প্রসেসটা আমি একটু দেখাই। হ্যাঁ, এখন আমি কন্ট্রোলটা কোথায় করব, এখানে করব না আমার অন্য জায়গাতে করব, সেটা আমার নিজস্ব ইচ্ছা আর কি। সো সে ফর এক্সাম্পল আমার একটা XYZ আইপি যদি থাকে, আমি এখানে সেট করে দিলে ডাইরেক্ট এখান থেকেই ম্যানেজ হবে সবকিছু ডোমেনটা, কিন্তু আইপিটা চলে যায় ওই আইপিতে গিয়ে এটা হিট করবে আর কি, রিজলভ হবে। আর আমি চাচ্ছি না যে না আমরা যখন রাউট 53 ইউজ করব তখন আমরা এটা করব না। আমরা যেটা করব রাউট 53 ইউজ করতে হলে সেটা হচ্ছে যে আমরা পুরো নেম সার্ভারটাই ট্রান্সফার করে দিব রাউট 53-তে। সো আমাদের ডোমেইন নেমটা অন্য একটা কোম্পানিতে কেনা, কিন্তু এটার সম্পূর্ণ কন্ট্রোল অথরাইজেশন চলে যাবে রাউট 53-র হাতে, এবং সেখানে আমি খুব ফ্লুয়েন্টলি জিনিসগুলো করতে পারবো। আর আমার জন্য সুবিধা হবে যে এটা ওই রাউট 53-তে যদি আমি করি তাহলে ওখানে স্পেশাল কিছু ফিচার আছে যেটা আমি ইউজ করতে পারবো আর কি। কিন্তু এখান থেকে করলে শুধু আইপি দিতে পারবো, আর এর বেশি কিছু করা যাবে না। সো রাউট 53-তে যখন আমি এটা করতে যাব, আমাকে কি করতে হবে, আমার হোস্টের জোনে যেতে হবে। আমার অলরেডি এখানে 3টা হোস্টের জোন আছে আমাদের কিছু ডোমেইন। সো আমি আমার হোস্টের জোনে গেলে আমি এখান থেকে একটা নতুন হোস্টের জোন তৈরি করব। একটা আমি এই যে webjadu.com যেটা, সেটা হচ্ছে গিয়ে আমি করেছি আপনাদের আগে থাকতে দেখানোর জন্য, যেহেতু 5 ঘন্টা সময় লাগে। সো আমাদের নতুনটা ছিল কি নাম, গল্পপুরি.com। সো এখানে আমি যখন ডোমেইন নেমটা দিব, কমেন্ট এটা অপশনাল, এটা কিছু প্রয়োজন নাই। পাবলিকলি হোস্টেড জোন, প্রাইভেট হোস্টেড জোন ফর অ্যামাজন ভিপিসি। সো আমরা এটা পাবলিক হোস্টেড জোনে রাখবো, কারণ হচ্ছে এটা পাবলিক ট্রাফিক হ্যান্ডেলিং করবে। হ্যাঁ, যদি আমি প্রাইভেট নেটওয়ার্কে রাখতে চাই তাহলে ওটা আমি প্রাইভেট সিলেক্ট করতাম। প্রাইভেট নেটওয়ার্ক বাইরে থেকে কেউ অ্যাক্সেস করতে পারবে না।
সো আমি এখানে যখন ক্রিয়েট দিব তখন এই যে আমাকে এখানে কিছু নেম সার্ভার তৈরি করে দিছে, 4টা নেম সার্ভারের ইউআরএল তৈরি করে দিছে। এবং খেয়াল রাখতে হবে যে লাস্টে একটা ডট থাকে, হ্যাঁ, এই ডটটা আননেসেসারি, এটা সহ দিলে কাজ নাও করতে পারে। আর এখানে যখন আমি একটা আইটেমকে সিলেক্ট করি তখন পাশে ডান দিকে আমার হচ্ছে গিয়ে এটা এডিট করার অপশন ওপেন হয়। সো এটা হচ্ছে নেম সার্ভার, এনএস রেকর্ড বলে এটাকে, নেম সার্ভারের। সো আমি এখন এই নেম সার্ভারের রেকর্ডগুলোকে হচ্ছে গিয়ে গোডেডিতে আমার যেখানে ডোমেন আছে সেখানে সেট করে দিব। সো সেটা এই জায়গায় নেম সার্ভার ডিফল্ট যেটা ওই গোডেডির নেম সার্ভার ছিল সেখানে আমি এটাকে চেঞ্জ করে কাস্টম দিব এবং প্রত্যেকটা নেম সার্ভার আমার সেট করতে হবে। প্রথম 2টা অবশ্যই নিতে হবে, আর যদি 4টা নেওয়ার অপশন দেয় তাহলে প্রত্যেকটাই নেওয়া ভালো, এগুলো ব্যাকআপ হিসেবে কাজ করবে। সো আমি আরো অ্যাড করতে পারছি, অনেক জায়গায় হয়তো শুধু 2টাই নিবে, অনেক জায়গায় হয়তো 3টা নিবে। তো আমি যে কয়টা আর কি করতে পারি সেই কয়টাই করব। হ্যাঁ, ডোমেইন নেম রিজলভ করতে ইউজ হয়, আইপি না ডোমেইন নেম। মানে ডোমেইন টু আইপি কনভার্সনটা নেম সার্ভার করে, ওর কাছে ম্যাপিং টেবিলটা থাকে যে কোন ডোমেইনের এগেইনস্টে কোন আইপি অ্যাড্রেসে যেতে হবে। আর শুধু আইপি অ্যাড্রেস ম্যাপিং করে না, মানে সে ওই ডোমেনের এগেইনস্টে যা যায়, যেমন এ রেকর্ড, সি নেম রেকর্ড, এনএস রেকর্ড, মানে এনএস না, এনএস বাদে বাকি সবকিছুই হচ্ছে গিয়ে নেম সার্ভারে হয় আর কি। সো এই যে আমি এখন এখানে সেট করে দিলাম, এখন এটা বসে থাকার সময় যে এটা হচ্ছে গিয়ে আপডেট হবে, যখন আপডেট হবে তখন এটা রাউট 53-তে হিট করতে থাকবে আর কি। সো এটা বোঝার কোনো উপায় নাই একমাত্র ইউজ করে দেখা ছাড়া। সো আমি এটা আসলে কোনো এখান থেকে বা ওখান থেকে কোনো জায়গা থেকে ট্র্যাক করতে পারবো না যে এটা অ্যাক্টিভ হয়েছে কিনা। হ্যাঁ, আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ইডিও ডোমেইনটা কোথাও কোনো একটা ওয়েব সার্ভারে সেট করে দিতে হবে, তারপরে আমি ওই কিছু সময় পর পর আর কি দেখবো যে এটা আসলো কিনা। যদি আসে তাহলে বুঝবো যে হয়ে গেছে। সো রাউট 53-তে এখানে আমাদের আরো অনেক কাজ করতে হবে, সেটা আমরা পরে করব। ফার্স্টে এখন যে কাজটা করলাম সেটা হচ্ছে যে একটা ডোমেইনকে এখানে পয়েন্ট করে নিয়ে আসলাম। হ্যাঁ, এখন আমার ডোমেইন এখানে চলে আসলো, তার মানে হচ্ছে যে ভবিষ্যতে সব কাজ আমি এডব্লিউএস এর ভিতর থেকে করতে পারবো, ডোমেইনকে কন্ট্রোল করা। আরেকটা, হ্যাঁ হ্যাঁ, এডব্লিউএস থেকেও কিনতে পারি। যেমন সে ফর এক্সাম্পল আমি যদি এই যে রেজিস্টার্ড ডোমেইন, সরি রেজিস্টার্ড ডোমেইন না, ড্যাশবোর্ডে এখানে গেলে অপশন আছে সম্ভবত, হ্যাঁ, যে এখানে ডোমেইন নেম দিয়ে আমি হচ্ছে গিয়ে বিভিন্ন ডোমেইন কিনে চেক করতে পারি, চেক করার পর পাওয়া গেলে এখান থেকে আমি কিনে নিতে পারি, এখান থেকে আমার অ্যাকাউন্ট থেকে তখন বিলটা কাটবে। সো এটাও করা সম্ভব। ঠিক আছে, না তেমন সুবিধা অসুবিধার কিছু থাকে না। অনেক সময় দেখা যায় যে গোডেডি থেকে বা অন্য কোনো জায়গা থেকে কিনলে কিছু ডিসকাউন্ট পাওয়া যায়, ডিসকাউন্ট কুপন প্রোভাইড করে ওরা, এখান থেকে হয়তো সেটা পাওয়া নেওয়া যেতে পারে। সো এটা জাস্ট ডোমেনের প্রাইসটা আসলে ভেন্ডর টু ভেন্ডর ভ্যারি করে। সো আসলে কি হবে সেটা আমরা এখনো ঠিক বলতে পারবো না যে কত প্রাইসিং। ম্যানেজমেন্টের অনেক ফিচার যেটা হচ্ছে গিয়ে আপনার এডব্লিউএস স্পেসিফিক, যেমন লোড ব্যালেন্সারের সাথে আপনি যে মনে করেন আপনার ডোমেনটাকে বাইন্ডিং করবেন, ডোমেনটা লোড ব্যালেন্সারকে হিট করবে, এটা এডব্লিউএস এর রাউট 53-তে যেভাবে করা যায় সেটা আসলে ওই আপনি ওখানে এডব্লিউএস সরি গোডাডিতে করতে পারবেন না। ঠিক আছে, গোডাডিতে আপনার সি নেম রেকর্ড দিয়ে একটা ইউআরএল ধরায় দিতে হবে, কিন্তু সেটা অনেক ঝামেলা তৈরি করে, এইচটিটিপি এইচটিটিপিএস প্রত্যেকটা প্রোটোকলের জন্য ওভাবে সেট করা যায় না, সাবডোমেইন সেট করা যায় না। সো ওগুলা করতে গেলে তখন অনেক ঝামেলা হয়ে যায়, কিন্তু রাউট 53-তে যখন করেন তো ওরা পুরো ফিচারটা ওভাবে করে দিছে আর কি। আচ্ছা যাই হোক, তো আমরা এখন এডব্লিউএস এর ভিতরেই থাকবো আর আমাদের বাইরে যেতে হবে না। হ্যাঁ, এসওএ ওটা আমাদের কখনো চেঞ্জ করা উচিত না, এটা একটা রেকর্ড যেটা হচ্ছে আপনার এই ডোমেইনের সাথে যে এডব্লিউএস এর বাইন্ডিং সেটার জন্য সম্ভবত কাজ করে আর কি। এবং এটা এই যে একটা এডব্লিউএস এর একটা
হোস্ট মাস্টারের সাথে কানেক্টেড। সো এটা আমার ধারণা সম্ভবত এটা স্পেসিফিক, যে স্টার্ট অফ অথরিটি, হ্যাঁ। সো এটা সম্ভবত স্পেসিফিক বা এই ডোমেইনের ওনারশিপের জন্য মনে হয় একটা রেকর্ড আর কি। কিন্তু এটা আসলে কখনো চেঞ্জ করার কোনো কাজ থাকবে না, এটা অটো জেনারেট হয় এবং এটা যেভাবে আছে সেভাবে রেখে দিবেন। সো এখন আমরা চলে যাব EC2 তে। আমরা যাব মুম্বাই রিজিয়নে। তো আজকে আমাদের যেটা কাজ থাকবে সেটা হচ্ছে ডোমেনটা তো আমরা পয়েন্ট করছি, আশা করি ডোমেনটা অ্যালাইভ হবে। যদি ডোমেনটা অ্যালাইভ না হয় সেক্ষেত্রে হয়তো আমরা হিট করলে জিনিসটা পাবো না, কিন্তু আমরা পুরো প্রসেসটা দেখবো যে ডোমেন থেকে আমার সার্ভারে হিট হচ্ছে এই জিনিসটা আমি কিভাবে বের করতে মানে সেট আপ করতে পারি। ওকে, সো ফার্স্ট অফ অল আমি মিনিমালিস্টিক ভাবে করি। আমরা এখন ফল্ট টলারেন্স বা অ্যাভেলেবিলিটি জোনে মাল্টিপল সার্ভার করা এই জিনিসগুলো নিয়ে এখন আমরা ওভাবে করব না, কিন্তু আমি দুইটা ইনস্ট্যান্স তৈরি করব যাতে আমি বুঝাতে পারি যে হ্যাঁ আমি দুইটা অ্যাভেলেবিলিটি জোনে দুইটা সার্ভার রাখছি এবং দুইটা সার্ভার ইন্ডিপেন্ডেন্ট এবং এটা লোড ব্যালেন্সারের থ্রুতে আমরা কাজ করতে পারি। সো আজকে আমাদের যেটা দেখার বিষয় সেটা হচ্ছে আমার ডোমেইন নেম www, হ্যাঁ। সো এখান থেকে আমি কোথায় আসলাম, রাউট 53। দেন এখান থেকে আমার কোথায় যাচ্ছে, লোড ব্যালেন্সার। দেন এখান থেকে আমার কোথায় যাবে, আমার EC2। সো এর মাধ্যমে আমি কি অ্যাচিভ করতে পারলাম, এর মাধ্যমে আমি একটা খুব মিনিমালিস্টিক ফ্লো অ্যাচিভ করলাম, যেটার মধ্যে হচ্ছে যে আমি একটা ওয়েবসাইটকে আপ করতে পারছি এবং যেটার মধ্যে লোড ব্যালেন্সার অ্যাড করা আছে এবং যার ফলে হচ্ছে যে আমার লোড মাল্টিপল সার্ভারের মধ্যে ডিস্ট্রিবিউট হবে। সো আমি এমন একটা সিস্টেম আপ করছি মিনিমালিস্টিক, একদম মিনিমালিস্টিক। এটা আমাদের ফার্স্ট স্টেপ, যেখানে হচ্ছে যে আমি একটা সার্ভারে লিমিটেড থাকবো না, এখন মাল্টিপল সার্ভারের দিকে আমি যেতে পারবো। গতদিন আমরা যেহেতু EC2 দেখেছি যে কিভাবে আপ করতে হয়, এজন্য আমি শুধু আর EC2 দিয়ে করলাম না। আজকে আমি লোড ব্যালেন্সারের সাথে EC2 কে কিভাবে লাগানো যায় সেটা নিয়ে দেখবো, আর তারপরে লোড ব্যালেন্সারকে রাউট 53 সাথে কিভাবে অ্যাড করা যায় সেটা দেখবো। আর অলরেডি www কে রাউট 53 সাথে কিভাবে অ্যাড করতে হয় সেটা আমরা দেখে ফেলেছি, তাই না? সো প্রথমে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা দুইটা ইনস্ট্যান্স তৈরি করি দুইটা ডিফারেন্ট অ্যাভেলেবিলিটি জোনে। আচ্ছা, সো T2 মাইক্রো, আমাদের যেহেতু এখন পাওয়ারের নিয়ে কোনো ইস্যু না, আমরা প্রসেসটা শিখবো। সো আমাদের মাইক্রো ন্যানো যা হয় কোনো সমস্যা ছিল না, ন্যানো নিচ্ছি না। ন্যানোটা আসলে খুবই ছোট, যেমন আছে যে 500 মেগাবাইট র্যাম। সো ওটা নিয়ে পরে কিছু করা টরা না যেতে পারে, তার থেকে বরং সেফ সাইডে থাকি। ওকে, সো আমি একটা ইনস্ট্যান্সই তৈরি করি এখানে, আর হচ্ছে অ্যাভেলেবিলিটি জোনটা আমি এখন সিলেক্ট করে দিব। আমি প্রথমে দিয়ে দিচ্ছি এতে, এ এবং বি দুইটা জোন আছে আমাদের, তাই না এখানে? সো প্রথমে এতে দিচ্ছি, পরে আরেকটা ইনস্ট্যান্স আমি তৈরি করব বি দিয়ে। সো এখানে আর তেমন কিছু আমার করার নাই, আমি জাস্ট নেক্সটে গিয়ে স্টোরেজ 30 GB থাকুক, কোনো সমস্যা নাই। কিও আমার অ্যাড করার প্রয়োজন নাই। গতদিন আমরা সিকিউরিটি গ্রুপ একটা তৈরি করেছিলাম, সো ওই সিকিউরিটি গ্রুপটা আমরা ইউজ করি। আর এখানে কিছু করার নাই, আমি জাস্ট লঞ্চ করে দিচ্ছি। আচ্ছা, কিটা কি আমার কাছে অ্যাভেলেবল আছে এটা তো একটু দেখে নেওয়ার বিষয়, না নাই। সো যেহেতু নাই, এক্সিস্টিংটা ইউজ করা যাবে না, নতুন একটা কি পেয়ার তৈরি করে নিই।
ওকে, সো লঞ্চ ইনস্ট্যান্স। ইন দ্য মিন টাইম আমি আবার আরেকটা ইনস্ট্যান্স তৈরি করি। সো এবার অ্যাভেলেবিলিটি জোন বি নিলাম, দুটা ডিফাইন্ড অ্যাভেলেবিলিটি জোন। ওকে, ক্লাস AWS হ্যাঁ, ওই যে ওখানে তো আপনাকে অপশন দিচ্ছেই যে আপনি এক্সিস্টিং কোনোটা ইউজ করতে চাচ্ছেন কিনা, এবং সেই কি পেয়ারটা যখন আপনি ইউজ করবেন তখন আপনার দুইটা ইনস্ট্যান্সেই আপনি ওটা ইউজ করতে পারবেন, সমস্যা হবে না। সো আমাদের ইনস্ট্যান্সে যদি আমরা হ্যাঁ ডিফাইনও করা যাবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে। সো আমাদের সার্ভার দুটা লোড হোক। ইন দ্য মিন টাইম আমরা এখন কি করি, এই দুটা লোড হোক। আমরা তো এটা গতদিন কিছুটা দেখেছি, সো আজকে আমাদের এটা লোড হোক, তাহলে আমাদের হয়ে যাবে। আর এদিকে আমরা ইন দ্য মিন টাইম একটা লোড ব্যালেন্সার তৈরি করি। সো লোড ব্যালেন্সারটা এখানে আছে অপশনে। সো লোড ব্যালেন্সারে গিয়ে ভালো মতো দেখেন, আপনাদের কিন্তু করতে দিব একটু পরে। সো ক্রিয়েট লোড ব্যালেন্সার। সো এখানে দেখেন কয়েক ধরনের আছে। হ্যাঁ, এটা ক্লাসিক লোড ব্যালেন্সার, এটাতে আর যাওয়ার কোনো দরকার নাই, এটা প্রিভিয়াস জেনারেশন গন কেস, তাই না? এখন দুইটা ধরনের লোড ব্যালেন্সার, এইচটিটিপি এইচটিটিপিএস আর টিসিপি। এটা কি ওয়েবের জন্য, আর এটা কি টিসিপি কানেকশনের লোড ব্যালেন্সিং এর জন্য। যদি আমাদের এমন কোনো সফটওয়্যার হয় যেটা টিসিপির উপরে চলে, যেমন মনে করেন এফটিপি ক্লায়েন্ট বা হোয়াটএভার, এই টাইপের কোনো মানে ডেস্কটপ অ্যাপ্লিকেশন যেটা টিসিপি প্রোটোকলের মধ্যে যায়, সেটা হলে এটা ইউজ করবো। আর যদি আমাদের এইচটিটিপি হয়, যেটা আমরা এখন করছি, তাহলে এটা ইউজ করবো। হুম, হুম, এটা আপনার আর্কিটেকচারের উপর ডিপেন্ড করবে। আর্কিটেকচারটা আমরা কিভাবে ডিজাইন করব এটা ইম্পর্টেন্ট। সে ফর এক্সাম্পল এখানে অনেকগুলো ব্যাপার আছে। যেরকম হচ্ছে যে প্রথমে জিনিসটা এরকম হতে পারে, সেটা হচ্ছে গুগল বা ফেসবুক এই টাইপের ওদের যারা, তাদের জন্য ব্যাপারটা এভাবে করতে হবে। সেটা হচ্ছে যে ওদের তো অনেকগুলো রিজিয়নে সার্ভার থাকবে, তাই না? অনেকগুলো রিজন, ওয়ার্ল্ড, ইউএসএ তে, ইউকে তে, এশিয়াতে, তাই না? সো আমার তো ডোমেইন তো একটা, ডোমেইন তো আর আমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করব না, যদিও সাবডোমেইন করা হয় অনেক সময় প্রত্যেকটা রিজিয়নের জন্য। তো ব্যাপারটা হচ্ছে যে এখানে তখন চলে আসবে কি জানেন, সেটা হচ্ছে যে আপনার ক্লাউড ফ্রন্ট সিডিএন নেটওয়ার্ক। হ্যাঁ, সো আপনি এর আগে কিন্তু রাউট 53 আছে, ওটা কিন্তু বাই ডিফল্ট। হ্যাঁ, ওটা আর আমি এখানে আসলে ওভাবে মেনশন করতে চাই নাই, বাট মাথায় রাখতে হবে যে রাউট 53 তে কিন্তু আমরা নিয়ে আসছি আগে ডোমেনকে। সো রাউট 53 থেকেই সব হচ্ছে। সো ডাব্লিউ মানে এখন রাউট 53, এখন আর অন্য কিছু চিন্তা করলে চলবে না। সো রাউট 53 থেকে আমি কি করতে পারি, ক্লাউড ফ্রন্টের মধ্যে লিংক আপ করে দিতে পারি। যেটা বললাম যে এগুলো আপনি আসলে এমনি নর্মাল ডোমেইনের ডিএনএস থেকে করতে পারবেন না। সো রাউট 53 কে আমি ক্লাউড ফ্রন্টে পয়েন্ট করে দিতে পারি। সো ক্লাউড ফ্রন্ট কি করবে, ক্লাউড ফ্রন্ট তো সিডিএন, ক্লাউড ফ্রন্ট তো জানে যে কোন রিজন থেকে রিকোয়েস্ট আসলে কোন রিজনে আমার পাঠাতে হবে, তাই না? সো আমি এখানে কি করব, এখানে আমি অনেকগুলা লোড ব্যালেন্সার রাখতে পারি চাইলে, ঠিক আছে? অনেকগুলো লোড ব্যালেন্সারকে রাখতে পারি, এবং প্রত্যেকটা লোড ব্যালেন্সারকে আমি আবার এই ক্লাউড ফ্রন্টের সাথে অ্যাড করে দিতে পারি। সো ক্লাউড ফ্রন্ট তখন ডিসিশনটা নিবে যে আমার কোন রিজিয়নের লোড ব্যালেন্সারে আমার এটা পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে? সো সে কি করতেছে, আপনি যখন আসলেন তখন সে এই লোড ব্যালেন্সারে সেট করে দিল। দেন এই লোড ব্যালেন্সারের সাথে আবার কি হচ্ছে, অনেকগুলা EC2 এখানে ব্যালেন্সড হচ্ছে না। তো ওই EC2 আর ওই লোড ব্যালেন্সারে কিন্তু গেলই না ব্যাপারটা, ঠিক আছে? তো একটা লোড ব্যালেন্সার দিয়ে আমরা কিন্তু পুরা ওয়ার্ল্ড কভার করছি না, এবং সেটা রিয়েলিস্টিকও না। সো এখানে মাল্টিপল লোড ব্যালেন্সার আসতে পারে।
সো আচ্ছা তার মানে কোন একটা সাপোজ আমি যদি একটা রিজন চিন্তা করি জাস্ট সিম্পল চিন্তা করি আমি লোড ব্যালেন্সার দিলাম তো যখন রিকোয়েস্ট যায় তখন মানে ক্লাউড ফ্রন্ট থেকে হচ্ছে লোড ব্যালেন্সারে যায় তখন সে ডিসাইড করে আছে ঠিক আছে আমার কোন ইসি টু ইনস্ট্যান্সে রিকোয়েস্টটা প্রসেস করতে হ্যাঁ হবে সবার রিকোয়েস্ট কি একই সার্ভারে হিট হয়? কোনটা ওই যে www থেকে যে ছড়াচ্ছে, মানে সবার রিকোয়েস্টটা তো আলটিমেটলি একটা জায়গায় শুরুতে হিট হচ্ছে, এরকম কি? না আমি বলছি না ক্লাউড ফ্রন্টকে বলছেন কি আলাদা জায়গায় হিট হয় কিনা। ক্লাউড ফ্রন্টের কথা বলছেন ক্লাউড ফ্রন্টের উপরে। ক্লাউড ফ্রন্টের রাউট 53 হ্যাঁ হ্যাঁ এখানে কি মানে সবার রিকোয়েস্ট কি অ্যাট লিস্ট একই জায়গায় হিট হচ্ছেই? হ্যাঁ রাউট 53 তে তো অবশ্যই একই জায়গায় যেতে হবে রাউট 53 তে তো যেতে হবে কারণ হচ্ছে ডোমেইন নেমটা আমার রেজুলেশন হচ্ছে ওখানে এবং ডিএনএস সিস্টেমগুলো এভাবেই সেট আপ করা থাকে যে আপনার এটা সে মানে ক্যাপাসিটিটা সে নিতে পারে এখানে আপনার কোনো বটলনেক হওয়ার কোনো চান্স নেই আপনি যদি কোশ্চেনটা এই কারণে করে থাকেন যে এখানে বটলনেক হয়ে যাওয়ার প্রবলেম আছে কিনা না এখানে এই ধরনের কোনো বটলনেক হওয়ার কোনো প্রবলেম নাই এখানে তো জাস্ট হচ্ছে হ্যাঁ রিকোয়েস্ট আসছে পাঠিয়ে দাও মানে কিন্তু কোনো প্রসেস কিছু হোয়াটএভার তারপরও সবকিছুর জন্যই তো একটা আসলে হার্ডওয়্যার এবং একটা কিছু একটা প্রসেসিং লাগছে রিডাইরেক্ট করার জন্য বাট এটা এভাবেই তৈরি করা হয় যে এখানে আপনার মিলিয়নস ট্রিলিয়নস যত রিকোয়েস্টই আসুক কোনো সমস্যা হবে না আশা করা যায় আর অ্যাকচুয়ালি অতটা হয়ও না যে মানে এটা হ্যান্ডেল করতে পারবে না এবং ওয়ার্ল্ড ওয়াইড সবার জিনিসই কিন্তু সে হ্যান্ডেল করছে এবং এটা যদি কলাপস করে তার মানে বলতে হবে যে ওই জিওগ্রাফিক্যাল লোকেশন যেখানে মানে পুরো ওয়ার্ল্ডের যে নেটওয়ার্ক ইন্টারনেট নেটওয়ার্কই কলাপস করে গেছে তাহলে আর কি সো লোড ব্যালেন্সার না তো লোড ব্যালেন্সার একটা নাম দিতে হবে আমাদের আমরা AWS ক্লাস নাম দেই সো আমাদের এটা ইন্টারনেট ফেসিং ইন্টারনেট থেকে আমরা অ্যাক্সেস করব এজন্য আমাদের স্ক্রিনটা ইন্টারনেট ফেসিং হলো আর IPv4 আমরা ইউজ করছি সো IPv4 থাকবে লিসেনারে আমাদের এখানে বাই ডিফল্ট HTTP পোর্ট 80 দিয়ে দেওয়া হয়েছে আমি এখানে চাইলে যে কোনো পোর্ট দিতে পারি HTTP HTTPS যে কোনো পোর্ট দিতে পারি সো আমরা ভবিষ্যতে HTTPS এর কনফিগারেশনও দেখব আপাতত আমরা HTTP কারণ HTTPS করতে হলে আমার SSL সার্টিফিকেট লাগবে ঠিক আছে সো আগে ফার্স্টে আমরা সিম্পলিস্টিক ভাবে যাই সো যেটা বললাম যে আসলে এগুলোর ভিতরে অনেক কমপ্লিকেটেড স্টেপ আছে যেগুলো আসলে প্রোডাকশন লেভেলে করতে হলে আপনার লাগে সো আমি একটা লিসেনার অ্যাড করলাম সেটা হচ্ছে যে HTTP পোর্ট 80 চাইলে আমি আরো অ্যাড করতে পারি হ্যাঁ সো এখানে আমি HTTPS ও দিতে পারি সো দুইটা দিয়ে দিলাম আমি ফার্স্টে কারণ আমার লোড ব্যালেন্সার ভবিষ্যতে আমি যেহেতু এটা নিয়ে কাজ করব সো আমি করতে পারি আর একটা জিনিস হচ্ছে লোড ব্যালেন্সার কিন্তু বিল কাটে লোড ব্যালেন্সারও বিল কাটে সো লোড ব্যালেন্সারে আপনার $15-20 বিল চলে আসবে মান্থলি ঠিক আছে সেটা কি ইউজের উপর নাকি একবার ইউজের উপরও কাটে ইউজ ছাড়াও কাটে দুইটাই কাটে আপনার এটা যদি ক্রিয়েট করে রাখেন তাহলেও কিছু কাটবে আর যদি ইউজ করেন সেটার উপরে আরো কাটবে সো এখন এই লোড ব্যালেন্সারে দেখেন আমাকে বলছে যে কোন অ্যাভেলেবিলিটি জোনের জন্য তুমি এটা করতে চাচ্ছ সো আমি হচ্ছে গিয়ে দুইটা অ্যাভেলেবিলিটি জোনে দিলাম কারণ আমার কিন্তু সার্ভার দুইটা অ্যাভেলেবিলিটি জোনে আছে আদারওয়াইজ আমি একটাও দিতে পারতাম কোনটা ওই যে অ্যাভেলেবিলিটি জোনে যে ইনস্ট্যান্সটা রান করে একটা আরেকটার মিরর হয় এরকম হ্যাঁ 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 তাহলে যদি মিররিং হয় আলাদা আলাদা ইনস্ট্যান্স নিয়ে লাভ কি হবে? আমাদের আমাদের এখন এই ক্লাসের জন্য মানে আপনি বলতে চাচ্ছেন আমি এখন মিরর নিয়ে কি লাভ হচ্ছে সেটা বলতে চাচ্ছেন যদি আলাদা কেন নিলাম যদি আচ্ছা মিররিং হয়? না আলাদা নিচ্ছি কারণ হচ্ছে যে আমরা মিররিং করব না আমি ওখানে গিয়ে সার্ভার 1 সার্ভার 2 লিখে একটা HTTP পেজ দিয়ে দিব HTML পেজ দিয়ে দিব যাতে হিট করলে আমি দেখাতে পারি আপনাদেরকে যে একবার সার্ভার 1 এ যাচ্ছে একবার সার্ভার 2 তে যাচ্ছে একই জিনিস একবার সার্ভার 1 একবার সার্ভার 2 হ্যাঁ আমি জাস্ট পেজ রিফ্রেশ দিব দেখবেন একবার লেখা আসছে সার্ভার 1 একবার লেখা আসছে সার্ভার 2 আদারওয়াইজ আমি রিয়েলাইজ করব কিভাবে জিনিসগুলো তাই না সো এইজন্য আমি হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যালি জিনিসটা দেখানোর জন্য কাজটা করছি সো আমি দুটো অ্যাভেলেবিলিটি জোন সিলেক্ট করলাম এখন নেক্সটে আমি যাব সিকিউরিটি গ্রুপ কনফিগারেশনের জন্য সো আমার যে EC2 এর জন্য যে ইনস্ট্যান্সগুলোর জন্য যে সিকিউরিটি গ্রুপটা আমি সিলেক্ট করেছিলাম সেটা আমি করতে পারি আচ্ছা HTTPS তো HTTPS এর জন্য হচ্ছে গিয়ে সে আমার কাছে সার্টিফিকেট চাচ্ছে এটা বাদ দিয়ে করে না বাবা। হ্যাঁ সো আমি ওটা আপাতত বাদ দিয়ে রাখি পরবর্তীতে আমরা এটা সেট করে নিব না আচ্ছা কোনো সিকিউরিটি HTTPS না থাকার কারণে আমাকে এটা বলছে আর কি
সো এখন আমাকে সিকিউরিটি গ্রুপ দিতে বলছে, তো আমি এটা ইউজ করতে পারি, আবার আমি আলাদা সিকিউরিটি গ্রুপে ইউজ করতে পারি। বেসিক্যালি ব্যাপারটা এই না যে আমার একই ইউজ করতে হবে, একই ইউজ আমি এখন করব সিম্পলিসিটির জন্য, কিন্তু আমি চাইলে ডিফারেন্ট রাখতে পারি। কিন্তু মাথায় রাখতে হবে যে দুইটা সিকিউরিটি গ্রুপ যাতে কনফ্লিক্টিং না হয়। যেমন সে ফর এক্সাম্পল আমার এই সিকিউরিটি গ্রুপ যেটা ক্লাস AWS, এখানে শুধু RDP অ্যাক্সেস আছে, HTTP অ্যাক্সেস নাই, পোর্ট 80 ওপেন নাই জায়গাতে। সো আমি এটা দেওয়া মানে হচ্ছে আমার লোড ব্যালেন্সার কিন্তু 80 পোর্টের মধ্যে লিসেন করছে, সে কিন্তু আমাকে 80 পোর্টে এটা ট্রান্সফার করতে পারবে না। সো আমি এটা আবার পরে গিয়ে অ্যাড করব, এটিটা এই সিকিউরিটি গ্রুপে অ্যাড করব। আপাতত এটা সেট করে দেই। আচ্ছা, সো এখানে কয়েকটা জিনিস তারা জানতে চাচ্ছে, যে টার্গেট গ্রুপ, এটা নিউ টার্গেট গ্রুপ, যেহেতু এক্সিস্টিং কিছু নাই, একটা নেম দিয়ে দেই। টার্গেট গ্রুপ বলতে কি বোঝাচ্ছে বলছি, একটু দাঁড়ান। সো এটা হচ্ছে যে আপনার লোড ব্যালেন্সার, সে আমরা ওখানে বলে আসলাম যে তার লিসেনারটা হচ্ছে পোর্ট 80-তে সে লিসেন করবে, কিন্তু আপনার EC2 যে সার্ভার, সেখানে সে কোন পোর্টে এটাকে ট্রান্সফার করবে। সো আমরা এরকম করতে পারি যে পোর্ট 80-তে হচ্ছে আপনার লোড ব্যালেন্সার শুনবে, কিন্তু সে পাঠাবে 8080-তে। বুঝতে পারছেন? এটা সিকিউরিটিও এনফোর্স করে, অনেক দিক থেকে বেটার। সো 8080 কিন্তু আপনার যদি বাই ডিফল্ট আমি লোড ব্যালেন্সারে সেট করে দিতাম, তাহলে কিন্তু আমার ওই URL লেখার পরে আবার কোলন দিয়ে 8080 লিখতে হতো। কিন্তু আমি তো সেটা করবো না, আমি তো ডোমেইন নেম দিয়ে স্ট্রেট ঢুকে যাব। কিন্তু আমি এখন আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু ঠিকই 8080 পোর্টে রান করতে পারতেছি। সো এটা হচ্ছে গিয়ে সেই টার্গেটটা। এখানে দেখেন যে আমার পোর্ট জিজ্ঞাসা করছে যে আমি কততে দিচ্ছি, তো আমি এখানে পোর্ট 8080 দিয়ে দিলাম। ঠিক আছে? সো টার্গেট টাইপ, ইনস্ট্যান্স আর আইপি, এই দুইটার মধ্যে পার্থক্য একটা হচ্ছে যে আপনার সে ইনস্ট্যান্স আইডি দিয়ে হচ্ছে গিয়ে আপনার মেশিনটাকে পয়েন্ট আউট করবে। সো আমাকে ওখানে দেখাবে হচ্ছে গিয়ে ইনস্ট্যান্স আইডি। এই ফিচারটা নতুন আসছে, কিছুদিন আগে আমি যে লোড ব্যালেন্সারগুলো তৈরি করেছি সেখানে প্রসেসটা ঠিক এরকম ছিল না, একটু অন্যরকম ছিল। বাট ওই যেটা বললাম, আপনার যদি জেনারেল নলেজ থাকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। সো আমি বুঝতে পারছি যে সে কি করছে এই জায়গাতে। সে আগে একটা উপায় ছিল, সেটা হচ্ছে ইনস্ট্যান্স আইডি। মনে করেন যে আমি যে ভার্চুয়াল মেশিনটা তৈরি করেছি সেটার একটা আইডি নাম্বার থাকে, সেটা হচ্ছে গিয়ে বাই ডিফল্টই আসতো, আমার এখানে অপশন ছিল না এই জিনিসটা চেঞ্জ করা। এখন এটা আইপি করে আইপি এবং ইনস্ট্যান্স দুইটার মধ্যে দিচ্ছে। বলতে পারবেন বেনিফিট কি, আইপি কেন তারা অ্যাড করলো এখন অপশন হিসাবে? আইপি মানে একটা আইপি ম্যাপিং কয়েকটা ইনস্ট্যান্স থাকতে পারে, মানে যদি ইনস্ট্যান্স আইপি অ্যাসাইন করে দিলাম, ইনস্ট্যান্স মানে একটা নরমাল। জানি না আপনি আইডিয়াটা ধরতে পারছেন কিনা, কিছুটা মনে হচ্ছে কারেক্ট, কিছুটা মনে হচ্ছে ইনকারেক্ট। তো আমার ব্যাপারটা হচ্ছে কি, এটা মনে করেন আমার ইনস্ট্যান্সের আইডিটা, এটা কিন্তু ওই মেশিনের সাথে মানে অনেকটা আমরা ওই যে কি বলে মেশিনের একটা আইডি নাম্বার থাকে না। সো আমার ওই ইনস্ট্যান্সটা তো করাপ্ট হইতেই পারে কোনো একটা সময়, তাই না? এখন আমি করাপ্ট হলে কিন্তু ওটা ডিলিট করে ফেলবো। তো ডিলিট করে ফেললে আমার কিন্তু লোড ব্যালেন্সার থেকে এটা কিন্তু আর ওই আইডির সাথে কিন্তু আর ম্যাপিং করা কোনো সময় সম্ভব হবে না। সো বাট আমি যদি এরকম চাই যে না, আমার লোড ব্যালেন্সার যেন এইটা দ্বারা এফেক্টেড না হয়, আমার যদি ইনস্ট্যান্সটা মরেই যায়, আমার একটা আইপি অ্যাড্রেস থাকবে অ্যালোকেটেড, সেই আইপি অ্যাড্রেসটা আমি নতুন আরেকটা ইনস্ট্যান্সের মধ্যে সেট করে দিব। সো লোড ব্যালেন্সার মনে করবে কিছু হয় নাই, অ্যাকচুয়ালি লোড ব্যালেন্সার বুঝতে পারবে না যে কিছু হয়েছে, একটা ইনস্ট্যান্স যে ডেড হয়ে গেছে। সো তার কাছে মনে হবে কি দিস ইজ ওকে ওয়ার্কিং। সো আমি ব্যাক এন্ডে ওই আইপি থেকে ওটাকে ছুটে নতুন একটা ইনস্ট্যান্স লাগাই দিলে আইপি তো আরো যদি আমি ধরুন আরো ইনস্ট্যান্স বাড়াইতে চাই, সবগুলোতে একই আইপি মানে না, সব একটা আইপি একটা সার্ভারেই আপনি সেট করতে পারবেন। একটা আইপি আপনি দুইটা সার্ভারে অ্যাড করতে পারবেন। একটা সার্ভারে আপনি মাল্টিপল আইপি সেট করতে পারবেন, কিন্তু একটা সার্ভারে একটা আইপি আপনি দুইটা সার্ভারে সেট করতে পারবেন না। সো ইনস্ট্যান্স আমরা আপাতত রাখলাম ফর সিম্পলিসিটি, আমাদের ওরকম কমপ্লেক্স সিচুয়েশন এখনো আসে নাই। প্রোটোকল HTTP থাকবে, আর পাথটা এই যে রুট স্ল্যাশ, ঠিক আছে, এটা দিয়ে দিচ্ছি। আমি চাইলে এখানে দিয়ে দিতে পারি যে index.html। সো এটা কি হবে, হেলথ চেকের জন্য ইউজ করবে সে। এই জিনিসটা হেলথ চেকের জন্য ইউজ করবে, মানে কি জানেন? মানে হচ্ছে যে লোড ব্যালেন্সার কিছু সময় পর পর এই ইউআরএল এ পিং করবে, HTTP প্রোটোকলের এই ইউআরএল এ সে পিং করতে থাকবে index.html এ, এবং যদি সে এটা পায় তাহলে সে মনে করবে যে এই ইনস্ট্যান্সটা হেলদি, আদারওয়াইজ সে এটাকে রিমুভ করে দিবে। ইনস্ট্যান্স রিমুভ করে দেবে।
ইনস্ট্যান্সটা ডিলিট করে দিবে না, কিন্তু সে ওটাকে আর রিকোয়েস্ট ট্রান্সফারের জন্য ইউজ করবে না। ওটা থাকবে কানেক্টেড, মানে আনহেলদি হিসেবে থাকবে বা আউট অফ সার্ভিস হিসেবে থাকবে, কিন্তু ওখানে রিকোয়েস্ট যাবে না। সো আমি দুইটা ইনস্ট্যান্স দিলাম, একটাকে যদি আমি সামহাও মনে করেন ডেট করে ফেলি বা স্টপ করে ফেলি, তাহলে হ্যাঁ, তাহলে আমার রিকোয়েস্টে কোনো প্রবলেম হয় না, ইউজার কোনো ইম্প্যাক্ট পাবে না। সো ইউজার দেখবে যে অন্য সার্ভারে তার রিকোয়েস্টটা যাচ্ছে। সো যাই হোক, এখন আচ্ছা, এখানে আরো অ্যাডভান্স হেলথ চেকের কিছু অপশন আছে, যেমন হচ্ছে যে আপনি থ্রেশহোল্ডগুলো দিয়ে দিতে পারেন, যে কত সেকেন্ড পরে এটা টাইম আউট ইন্টারভ্যাল কি হবে আর কি। হ্যাঁ, যে আপনার সাকসেস কোড 200 যদি পায়, তাহলে সে বলবে যে হ্যাঁ এটা আছে। 200 পাওয়া মানে হচ্ছে সে ধরে নেবে, এই HTML পেজটা পাওয়া মানেই হচ্ছে যে সে ধরে নেবে যে এটা ওকে। ইন্টারভ্যাল 30 সেকেন্ড দেওয়া আছে, মানে হচ্ছে যে 30 সেকেন্ড পর পর সে চেকটা করবে আর কি। এখান থেকে ইয়ে করতে পারি, মানে ফোর্স করতে পারি রেখে দিতে। যদি 440 সিরিজের টা সাকসেস করে দিয়ে রাখি, তাহলে তো মানে কখনোই সরাইতে পারবে না, পিং করে পাবে না যখন, তাহলেও বাদ দিতে পারবে না, তাই না? হ্যাঁ, সেটা সে বাদ দিবে না, সেটা সে বাদ দিবে না, কিন্তু আপনার পারপাস সার্ভ হচ্ছে কিনা সেটা বুঝতে হবে। কারণ হচ্ছে যে আপনার 404 আপনি দিয়ে রাখলেন, বা মনে করেন যে আপনি 500 দিয়ে রাখলেন, তাহলে আপনার সার্ভার আনহেলদি থাকলেও সে ওইটাকে লোড ব্যালেন্সার ধরে নেবে যে হেলদি, এবং সে ওখানে রিকোয়েস্ট পাঠাতে থাকবে। সব সার্ভার ডাউন কিনা আমাদের দেখাচ্ছে। হ্যাঁ, সো এগুলা লগ মধ্যে কি index.html বা এগুলো মানে শুধু রুট দিলে কি কোনো প্রবলেম মানে? না, শুধু রুট দিলে কোনো প্রবলেম না, কিন্তু আমি একটা দিলাম আর কি দেখার জন্য, আপনাদের বোঝার জন্য। দেখা যাক, এটা আমরা চেঞ্জ করতে পারবো, সমস্যা নেই। আমরা দেখি, আমাদের ট্রাবল শুটিং করতে হবে, ঠিক আছে। ইনফ্যাক্ট মানে যখন আমরা করি, আমাদের কনসেপ্টগুলো জানা থাকতে হবে। এবং যেটা বলছিলাম যে কনভেনশনগুলো স্ট্যান্ডার্ড রাখা উচিত। যেমন মনে করেন আপনি 200, এটা লজিক্যাল যে আপনি হেলথ চেকের জন্য ইউজ করবেন। আপনি 500 ইউজ করলে তাহলে তো আসলে জিনিসটা অ্যাবনর্মাল হয়ে গেল। অ্যাবনর্মাল জিনিস করলে সমস্যাটা কি, আপনি হয়তো মজা করার জন্য বা কোনো একটা কিছু চিন্তা করে রাখছেন, বাট আপনি একদিন চলে গেলেন, আমি এসে ওটা নিয়ে কাজ করতে বসে, আমি তো দেখবো যে এটা কি হলো, আমি তো আর বুঝবো না আপনার কনসেপ্টটা, আমি ওটা চেঞ্জ করে 200 করে দিব, সবকিছু ভেঙে যাবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। তো যাই হোক, এটা আমরা তৈরি করি আপাতত। আচ্ছা, এখন আমাদের দেখাচ্ছে যে কোনো ইনস্ট্যান্স এটার মধ্যে অ্যালোকেট করা নাই, নো ইনস্ট্যান্স অ্যাভেলেবল, মানে অ্যাটাচ করা হয়নি আর কি, ঠিক আছে। সো আমাদের এখানে দুইটা রানিং ইনস্ট্যান্স আছে না, আমি চাইলে এখন এই দুইটাকে সিলেক্ট করে অ্যাড করে দিতে পারি, ঠিক আছে। সো অ্যাড করে দিয়ে তারপর হচ্ছে আমি রিভিউতে চলে গেলাম। হ্যাঁ, পোর্ট 8080-তে। সো এই পোর্ট কিন্তু এখন আমাদের সিকিউরিটি গ্রুপে ওপেন নাই। হ্যাঁ, এটা আমাদের ওপেন করতে হবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে। হ্যাঁ, বাট লোড ব্যালেন্সারেও কিন্তু আমরা সেই সিকিউরিটি গ্রুপটা, আমাদের পুরো ম্যাচড আপ সিচুয়েশন এখন শুধুমাত্র সিকিউরিটি গ্রুপের কারণে। এবং আমি যেটা বলছি যে এই সিকিউরিটি গ্রুপ অনেক ভোগায়। সো আমরা ওখানে পোর্ট 80 বলছি, পোর্ট 80 লোড ব্যালেন্সার ইউজ করবে, কিন্তু তাকে তো আমি ফায়ারওয়াল দিয়ে ব্লক করে রাখছি। তো পোর্ট 80-তে তো আগে লোড ব্যালেন্সারে তো যাইতে হবে রিকোয়েস্টটা, তারপর না সে রিডাইরেক্ট করবে। যাওয়ার আগেই তো হচ্ছে সিকিউরিটি গ্রুপ ব্লক করে দিবে। সো আমাদেরকে ওই কাজটা করতে হবে যে আমাদের 8080 আর 80 এই দুইটাই ওপেন করতে হবে। সো এখানে আমাদেরকে একটা সামারি দেখাচ্ছে, রিভিউ আমি ক্রিয়েট করলাম। অ্যান্ড যেটা বললাম যে আমাদের ট্রাবল শুট করতে হবে, জিনিসগুলো যদি আমরা ট্রাবল শুট না করে ওয়ান টাইমে ট্রাই করি, এটা হতে পারে, অনেক সময় না হতে পারে। এটা না হলে এরকম আসলে মাথা গরম করার কিছু নাই, জাস্ট লজিক্যালি আমার কনসেপ্টগুলোকে রিচেক করতে হবে যে আমি কি সিকিউরিটি গ্রুপ করলাম, আমি কি পোর্ট ঠিক মতো দিয়েছি, আমার ইন্ডেক্স পেজটা কি পাচ্ছে না। হতেই পারে যে সে index.html পাচ্ছে না, সে হয়তো জাস্ট 80 পোর্টে দিলে পাইতো, হোয়াট এভার। এক একটা ওয়েব সার্ভার বা এক একটা জিনিস হয়তো এক একভাবে কাজ করতে পারে। তো সেগুলো আমাদের ট্রাবল শুটিং করতে হবে, সমস্যা নাই। তো ফার্স্টে আমরা যেটা করি, ওই সিকিউরিটি গ্রুপের ভেজালটা মিটাই ফেলি। সো এই যে এখানে থাকে সিকিউরিটি গ্রুপ, সবই এই মেনুতেই থাকে। সো আমি এখানে গিয়ে আমাদের যে সিকিউরিটি গ্রুপ এটা সিলেক্ট করলাম, করে এখানে ইনবাউন্ড অ্যান্ড আউটবাউন্ড আমাকে দেখাচ্ছে। আউটবাউন্ডটা হচ্ছে যে সার্ভারের ভিতর থেকে বাইরে ট্রাফিক আসবে, এবং সেটা অল প্রোটোকল ওপেন থাকাই ভালো। যদি আপনি চান স্পেসিফিক্যালি আপনি লিমিটেড করে দিতে পারেন, বাট আউটবাউন্ডটা আসলে কোনো সমস্যা না, কারণ সার্ভারের ভিতর থেকে এই রিকোয়েস্ট বাইরে আসতেছে। বাট অনেক সময় এটা সমস্যা হইতেও পারে, যাই হোক। তো এখন আমাদের জন্য সমস্যা না। তো এখানে আমি এডিটে গিয়ে অ্যাড রুলের মধ্যে আমি হচ্ছে গিয়ে এখন অ্যাড করে দিব সে HTTP আছে। সো
রিমোট ডেস্কটপ। সো এইচটিটিপি এইটি পোর্ট দিয়ে দিলাম এবং বলে দিচ্ছি যে যে কোনো জায়গা থেকে করতে পারবে। আমরা চাইলে এখানে লিমিট করে দিতে পারি যে কোন জায়গা থেকে করবে। আচ্ছা, আরেকটা দেই হচ্ছে গিয়ে 8080 পোর্ট, সেটা কাস্টম রুল দিতে হবে কারণ এটা 8080 আসলে ডিফল্ট কোনো টাইপের মধ্যে পড়ে না। সো এখানে আমি এটা দিয়ে দিচ্ছি 8080। আমি চাইলে সেপারেট রাখতে পারি। সে ফর এক্সাম্পল 80টা লাগতো আমার লোড ব্যালেন্সারের জন্য ওপেন করা, হ্যাঁ, আর 8080টা লাগতো আমার ওয়েব সার্ভারের জন্য, তাই না? সো আমি এখানে কিন্তু এক এক জিনিস দিয়ে দুই রেসপন্সিবিলিটি পালন করছি, কারণ আমার কিন্তু দুইটাতে দুই জিনিস দুইটাই লাগছে না। লোড ব্যালেন্সার যখন আমার সার্ভারে রিকোয়েস্টটা পাঠাবে ওটা কি এইচটিটিপি প্রোটোকলেই পাঠাবে না? হ্যাঁ, ওখান তো আমরা সিলেক্ট করে দিছি, কাস্টম দিছি, কারণ হচ্ছে যে এইচটিটিপির জন্য তো 80 পোর্ট সিলেক্ট করবে। এখানে এটা হচ্ছে যে বাই ডিফল্ট কত পোর্ট এটা হচ্ছে কি সেটা না, এইটা এডিট করতে পারবেন না। কাস্টম রুল হচ্ছে আপনি এনি পোর্ট সেট করতে পারবেন, হ্যাঁ। আর এগুলো হচ্ছে যে বাই ডিফল্ট যেটা থাকে, যে আপনি মনে করেন মনে নাই পোর্ট নাম্বার কত থাকে বাই ডিফল্ট, সেক্ষেত্রে আপনি জাস্ট এটা সিলেক্ট করলে এখানে ওটা ডাইরেক্ট বসে যাবে আর কি, আর কিছু না। হ্যাঁ, সবই টিসিপির আন্ডারেই। সো ওকে, সেভ দিয়ে দিলাম। সো আমাদের এখন সিকিউরিটি গ্রুপগুলো সেট হয়ে যাচ্ছে। এখন আমরা আমাদের ওই আরডিপি দিয়ে আমাদের সার্ভারগুলোতে একটু ঢুকে ওখানে আর কি একটা এইচটিটিপি পেজ সেট আপ করে আসি। তার আগে আরও একটা জিনিস দেখি যে এই যে সার্ভার একটা সেট করলাম, এখানে বেশ কিছু ইনফরমেশন প্যানেলের নিচে দেখা যাচ্ছে। একটা হচ্ছে ডিসক্রিপশন, যেখানে ইনস্ট্যান্স আইডি, যেটার কথা বলেছিলাম সেই আইডিটা দেখা যাচ্ছে। ইনস্ট্যান্স টাইপ আছে, ইলাস্টিক কোনো আইপি আছে কিনা। ইলাস্টিক আইপি হচ্ছে গিয়ে AWS এর জন্য এডিশনাল আইপি অ্যাড্রেস। একটা কিন্তু আমাকে এখানে একটা পাবলিক আইপি দিয়ে দিছে, দেখেন এই যে এটা, হ্যাঁ, এটা পাবলিক। কিন্তু এই যে পাবলিক আইপিটা এটা হচ্ছে ইনস্ট্যান্স, আমি যখনই শাটডাউন করব চেঞ্জ হয়ে যাবে। শাটডাউন করে আবার যখন স্টার্ট করব চেঞ্জ হয়ে যাবে, তবে রিস্টার্ট করলে চেঞ্জ হবে না। রিস্টার্ট করলে সেম থাকবে, কিন্তু যদি শাটডাউন করে আবার স্টার্ট করি তখন এই আইপিটা চেঞ্জ হয়ে যাবে। তো এটা প্রবলেমেটিক। মনে করেন আমার ডেটাবেজের আইপি, হ্যাঁ, আমি একটা ইনস্ট্যান্সে আমার ডেটাবেজ রাখছি। সো আমার সবাই এই ডেটাবেসটা ইউজ করছে, সবার কানেকশন স্ট্রিং এর মধ্যে মনে করেন এই আইপিটা বসানো। এখন আমি সার্ভার কোনো কারণে শাটডাউন করে আবার স্টার্ট করলাম, তাহলে কিন্তু সবার আবার আইপি অ্যাড্রেস নিয়ে ঝামেলায় পড়ে যাবে। সো আমাকে তখন দেখা গেল যে আমি একটা ফিক্সড আইপি, এটা অল টাইম যাতে এটার সাথে থাকে, সেই জন্য আমি একটা ইলাস্টিক আইপি নিয়ে এটার সাথে অ্যাটাচ করে দিতে পারি। হ্যাঁ, এক্সট্রা পেমেন্ট করতে হবে। পেমেন্ট মোটামুটি সব জায়গাতে করা লাগবে। আচ্ছা, এটা হচ্ছে পাবলিক আইপি। আর এখানে দেখেন পাবলিক ডিএনএস বলে একটা জিনিস আছে, হ্যাঁ, পাবলিক ডিএনএস। এই জিনিসটা রিস্টার্টেড, এটাও মেবি চেঞ্জ হয়, হ্যাঁ, এটাও চেঞ্জ হয়ে যাবে কারণ এটার মধ্যে আইপি বসানো আছে। অর মেবি নট, দেখতে হবে, এটা হয়তো চেঞ্জ হবে না, দেখতে হবে আমাকে একটু জিনিসটা চেক করে। বাট হ্যাঁ হ্যাঁ, এই আইপি আর এইটা অ্যাকচুয়ালি ম্যাপিং করা, ঠিক আছে, দুইটা যে কোনো একটা আমি ইউজ করতে পারবো। অনেক সময় দেখা যায় আমাদের মানে ডোমেইন নেম ইউজ করতে হয়, আবার অনেক সময় দেখা যায় আমাদের আইপি লাগে, তো আমরা যেটা চাই সেটা করতে পারবো। আর এখানে প্রাইভেট বলে দুইটা জিনিস আছে। এই প্রাইভেটটা আসলে পাবলিকলি আমি ইন্টারনেটের থ্রুতে অ্যাক্সেস করতে পারবো না। প্রাইভেটটা কোথায় ইউজ করতে পারবো, মনে করেন দুইটা সার্ভার, তারা ইন্টারনালি এটা দিয়ে কমিউনিকেট করতে পারবে। হ্যাঁ, অ্যামাজনের ভিতরকার সার্ভার নেটওয়ার্কের ভিতর থেকে, কিন্তু আমি পাবলিকলি বাইরে থেকে এটা করতে পারবো না। আচ্ছা, সো আর এখানে রুট ডিভাইস প্রাইভেট আইপি, এই যেরকম মনে করেন আমি পাবলিক আইপিটা যদি আমি অফ করে রাখি, ঠিক আছে, তাহলেও তো আমার সার্ভার দুইটা কমিউনিকেট করতে পারতে হবে। তো সেই ক্ষেত্রে আমি এটা করতে পারবো আর কি। যেমন ওই যে আমরা যখন ইনস্ট্যান্স তৈরি করলাম, ওখানে আমাদের ওখানে বলা ছিল না যে প্রাইভেটলি রাখবো কিনা আমরা, ওখানে কিন্তু বেশ কিছু অপশন থাকে যে তুমি এটা পাবলিক ওপেন রাখবা, ইন্টারনেটে রাখবা, নাকি তুমি প্রাইভেট জোনে রাখতে চাও। তো প্রাইভেট যদি করে দিতাম তাহলে সে আর পাবলিক আইপি অ্যাসাইনই করতো না, তো এখানে নাল থাকতো, সেই ক্ষেত্রে তো আমার আর এই সার্ভার ইউজ করার উপায় থাকতো না। তো এটা অনেক সময় লাগে, যখন মনে করেন যে আমরা যখন করেছিলাম একবার যে ওই যে হাদুপ যখন ইউজ করেছিলাম, তখন হাদুপে আমাদের যে স্লেভ নোডগুলো ছিল, স্লেভ নোডগুলোর আসলে কোনো পাবলিক আইপির প্রয়োজন ছিল না, শুধু মাস্টার নোডের হচ্ছে পাবলিক আইপি লাগবে, কারণ রিকোয়েস্ট যাবে মাস্টার নোডে, স্লেভের পাবলিক আইপি লাগবে না। সো স্লেভগুলোকে আমরা প্রাইভেট আইপি দিয়ে কানেক্ট করতাম।
আচ্ছা, সো এখন যেটা হচ্ছে একটাতে ঢুকি, হ্যাঁ। সো আমরা দেখেছিলাম গতদিন যে আমরা কানেক্ট করতে পারি, আমাদের পাসওয়ার্ড ডিক্রিপ্ট করা লাগে এখান থেকে, হ্যাঁ, ইতে। প্রসিডিউরগুলো এত লেন্দি। সো ডিক্রিপ্ট করে বিশাল পাসওয়ার্ড দিল দেখি। আচ্ছা, ফাইল কি ডাউনলোড করেছিলাম না? আরডিপি আপনি পাবলিক আইপিটা দিয়েও সেট করে ঢুকতে পারবেন, এটা ডাউনলোড করা লাগে না আসলে, হ্যাঁ। ডাউনলোড করে তেমন কোনো লাভও নাই আসলে, কারণ এটা অনেক সময় চেঞ্জ হয়ে যায়। কি হলো, কি কি কপি করলাম আমি? কে যে স্ক্রিনটা দিল এটা কি উইন্ডোজ ডেস্কটপে দিল না ব্রাউজার দিল? না, এটা হচ্ছে আরডিপি। আচ্ছা আচ্ছা, আর আরডিপিতে যেই সার্ভারে আমি ঢুকছি সেটাতে। আচ্ছা, এখন আপনারা জানেন কিনা জানি না কিভাবে আইএস কনফিগার করতে হয়, তো এটা আমি এই কোর্সের মধ্যে পড়ে না বলে আমি নিজে এখন কুইকলি কনফিগার করে ফেলবো আর কি। একটাতে ইনস্টল দেই, তারপর আবার একটাতে যাই, কারণ আমি বেজ ইমেজ নিয়েছি তো, সো এই জন্য এখানে হচ্ছে আপনার ইয়ে থাকবে না, আইএস থাকবে না বাই ডিফল্ট, HTTP রিকোয়েস্ট হ্যাঁ, চেক করার জন্য। কোনো লোড হচ্ছে। আচ্ছা, ইন দ্য মিন টাইম আরেকটাতে ঢুকে দেই। দেখেন পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে, যদিও একই সিকিউরিটি ফাইল, হ্যাঁ। ডিক্রিপ্ট করার পরে এটা কিন্তু পাসওয়ার্ডটা সেম না দুইটা পিসির। ওকে, আচ্ছা, এটা লোড হোক, ইন দ্য মিন টাইম আমরা আগেরটাতে যাই। রোল অ্যান্ড ফিচার অ্যাড করতে হবে। সো ওয়েব সার্ভার ডটনেট আমাদের এখন কিছু লাগবে না। সো কি কনফিগার করতেছেন যে আইএএস সার্ভার, ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস সার্ভার, তার মানে এখানে তো আমরা অ্যাপাচিও যদি হ্যাঁ, হোয়াট এভার। আর কিছু লাগবে কি? আচ্ছা, আই থিঙ্ক আর কিছু লাগবে না, এইচটিটিপির জন্য মোর দেন এনাফ। ইনস্টল হোক, ইন দ্য মিন টাইম ওটাতে যাই। যেমন এই কাজগুলো আপনি যদি একটাতে করে ইমেজ তৈরি করে নিয়ে তারপর দুইটা ইনস্ট্যান্স তৈরি করেন, তাহলে আমার কিন্তু দুইবার করা লাগতো না। সো এই ধরনের স্মার্টনেসগুলো আমাদের হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করতে হবে আর কি। বাট আমার জন্য এখন ইমেজ তৈরি করা আবার ওটা থেকে করা আরেকটা এক্সট্রা স্টেপ হয়ে যাবে। বাট যখন আমরা রেগুলার বেসিসে এই কাজগুলো করব, তখন মাল্টিপল সার্ভার কনফিগার করাতে গেলে ভুল হয়, একই কাজ বারবার করতে হয়, তার থেকে বেটার হচ্ছে একটা ইমেজ তৈরি করে নিয়ে সেটা ইউজ করা। পাসওয়ার্ডও আমার তাহলে আমি চেঞ্জ করে রাখতে পারবো, দুইটা পাসওয়ার্ড, দুইটা পিসিতে একই পাসওয়ার্ড থাকবে তখন। কে কোথায় আসলাম? ওই সার্ভারে আপনি রেজিস্টার দিলেন, রেজিস্টার কি হইছে?
রিস্টার্ট না, রিস্টার্ট ওটা বলছি যদি লাগে দিবে, এটা যে সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে আর কি অলরেডি। সো আমি ইন্টারনালি এখান থেকে একটু আগে চেক করে নেই যে আমাদের এইচটিটিপি আসলে ঠিকমতো কাজ করছে কিনা, কারণ বাইরে থেকে যদি এটা না পাই তাহলে অনেক কারণ থাকতে পারে, তো সেই ক্ষেত্রে আসলে কনফিউজড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো আইএস সার্ভার, সেটাকে আমি পিন ডাউন করে রাখি টাস্কবারে। সো এখানে আমার কিন্তু এখন পোর্ট 8080 তে জিনিসটা যাবে। হ্যাঁ, আমার কিন্তু বাই ডিফল্ট এটা সেট করা আছে বাইন্ডিংসটা 8080 পোর্টে। সো আমার এটা চেঞ্জ করতে হবে, নাহলে কিন্তু হবে না। সো আমি 8080 করে দিলাম এটা। ওকে, এখানে আরো অনেক ধরনের কমপ্লেক্স কনফিগারেশন আছে, যেরকম সে ফর এক্সাম্পল আমি যদি এখন দুইটা ডোমেইনকে এই সার্ভারে পাঠাতে চাই, হ্যাঁ, তাহলে আমাকে ডোমেইন নেমটা আবার সেট করে দিতে হবে। এখন যেটা হচ্ছে যে ডিফল্ট আসবে, কেন ডিফল্ট আসবে, কারণ লোড ব্যালেন্সার হচ্ছে এইচটিটিপি পোর্টে 8080 পোর্টে আমার জিনিসটা রিডাইরেক্ট করে দিচ্ছে, কিন্তু সেটা যদি এরকম না হয়ে অন্য কিছু হতো তাহলে এখানে আমার আরো কিছু কাজ করা লাগতো। সো হ্যাঁ, যখন আমার দুইটা, এখানে কি লেখা দেখেন, হ্যাঁ এখানে লেখা কিন্তু আইপি অ্যাড্রেস স্টার, ঠিক আছে, স্টার। আপনি কিন্তু এখানে আরেকটা অ্যাড করতে পারবেন না এই কনফিগারেশনে 8080 স্টার দিয়ে আরেকটা করতে পারেন, আইদার পোর্ট ডিফারেন্ট হতে হবে অথবা আইপি ডিফারেন্ট হতে হবে, ঠিক আছে। সো আপনি যখন দুইটাকে হোস্ট করতে যাবেন তখন আপনাকে দুইটাকে ডিফাইন করতে হবে। তো আপনি চাচ্ছেন যে না দুইটাই আমার 8080 পোর্টে থাকুক, সেক্ষেত্রে আপনাকে ডোমেন নেম দিয়ে জিনিসটাকে কনফিগার করতে হবে। আর যদি পোর্টটা আলাদা করে দেওয়া হয়, পোর্ট আলাদা করলে সমস্যা হবে না, তাহলে স্টার রাখতে পারবেন আপনি। আচ্ছা, সো এটা একটু ব্রাউজ করে দেখি কি হয়। আচ্ছা, এখানে তো কিছু নাই। ও আচ্ছা, ডিফল্ট পেজ তো আসবে, আইএস এর ডিফল্ট পেজ আসার কথা। আচ্ছা, চলে আসছে। যাও। সো এখানে কাজ করছে, ঠিক আছে। সো এখানে যেহেতু কাজ করছে, এখন এই যে ডিএনএস নেম এবং পাবলিক আইপি, এটা দিয়ে আমার এখন এটা দেখতে পারার কথা, ঠিক আছে। সো সেটা আমি একটু চেক করে নিই, তাহলে আরো ক্লিয়ার হবে যে হ্যাঁ আমি এই পর্যন্ত ওকে। সো ডিএনএস নেম দিয়ে আমি এখন ট্রাই করি। তাহলে ওই ডিফল্ট পেজটাই আসার কথা। আমি কি কারেক্টার মধ্যে কি করলাম, হিট 13 লাস্টে 46, হ্যাঁ কারেক্টই তো মনে হচ্ছে। আইপি দিয়েও দেখি, আর দুইটাই কাজ করার কথা, না করলে দেখতে হবে কি হচ্ছে প্রবলেম। সিকিউরিটি গ্রুপ, ও আচ্ছা 8080, এই যে দেখলেন অনেক কিছু লজিক্যাল 8080 পোর্টে করা হয়েছে না ওটা। সো 8080 পোর্ট ছাড়া তো এটা আসবে না। লোড ব্যালেন্সার না, মানে অ্যাকচুয়ালি ওয়েব সার্ভারটা তো আমি কনফিগার করছি 8080 পোর্টে। আইপি দেওয়ার কারণে 8080 ভালো লাগলো, ডোমেইন নেম দিলে তো ভালো লাগতো না। লাগতো, লোড দুটাতেই ব্যালেন্সার লাগতো, সাথে আসবে না। তাও তো আসছে না, কি হলো। 8080 পোর্ট, ও আচ্ছা আচ্ছা, উইন্ডোজ ফায়ারওয়াল তো 8080 পোর্ট ব্লক করে রাখছে, ঠিক আছে। সো এটাই মানে এই যে দেখেন ভিতর থেকে কিন্তু আমি পাচ্ছি, হ্যাঁ 8080 পোর্টই কিন্তু এখানে ওপেন হয়েছে দেখেন, কিন্তু ভিতর থেকে আমি পাচ্ছি কারণ ভিতরে আর উইন্ডোজ ফায়ারওয়ালের কোনো ঝামেলা নাই, কিন্তু আমার বাইরে থেকে এটা হচ্ছে না, কারণ হচ্ছে যে আমার উইন্ডোজ ফায়ারওয়াল কিন্তু এখানে ভেজাল করে রাখতেছে। সো একটা আছে সিকিউরিটি গ্রুপ, আবার ইন্টারনাল মেশিনের ভিতরকার ব্লকিংও আমাকে চেক করতে হবে। আহ,
না, এইটি তো লাগবেই, এই যে এখন আসছে। এইটি পোর্টটাও ব্লক করা ছিল, হ্যাঁ এইটি তো আমার লাগবেই, কারণ আমি তো ওয়েব সার্ভারটা রানই করছি 8080 পোর্টে। না, আপনি এইটি বলছিলেন। না ওই যে 80 যদি না লিখি, না না, না লিখলে হবে না তো, না লিখলে তো এটা 80 পোর্টে যাবে বাই ডিফল্ট। কি হয়, ইউআরএল কোথায় যায়? ইউআরএল বাই ডিফল্ট যায় 8080 80 পোর্টে। কিন্তু 80 পোর্ট তো আর আমি বলি নাই। হ্যাঁ, 80 পোর্টে তো এখন কেউ নাই। 80 পোর্টে তো আমি কনফিগার করি না, আমার তো আমার যে আইআইএস সার্ভার সে কিন্তু 80 পোর্টে এখন নাই কিছু। যেটা 80 পোর্টে ছিল সেটাকে কিন্তু আমি 8080 করে ফেললাম চেঞ্জ করে। যদি আমি 80 পোর্টও রাখতাম তাহলে আবার কাজ করতো। আমি যদি এখন ওখানে গিয়ে 80ও রাখি 8080 রাখি তাহলে দুইটাই কাজ করবে, ঠিক আছে? কিন্তু আমি তো একদম পুরা জিনিসটা এভাবেই করে দিলাম যে ওনার কনফিগারেশন হচ্ছে আমরা তো লোড ব্যালেন্সার হিটই করিনি এখনো, আমরা হ্যাঁ, আমরা কিন্তু এখন লোড ব্যালেন্সারে নাই, এখন আমরা ডাইরেক্ট ভিএমে আছি। হ্যাঁ, একটা স্পেসিফিক ভিএম কে রেডি করলাম, ঠিক আছে, এবং চেক করলাম যে এই ভিএমটা কাজ করছে 8080 পোর্টে। সো এখন আমাদের কোথায় যেতে হবে? আদার ভিএমটা দেখতে হবে, তাই না? সো আদার ভিএমটাতে আমরা এখন যাই, আর এই ভিএমটার ভিতরে আমি এখন একবারে সেট করে ফেলি এটা, ওই যে সার্ভার ওয়ানের যে মেসেজটা, কারণ হচ্ছে আমার তো বুঝতে হবে যে আমি সার্ভার ওয়ান নিয়ে কাজ করছি। সো এটা আইনেট পাবের ভিতরে www রুটে আইএস স্টার্ট পেজ, যেটা এটাকে ফেলেই দেই, এটার কোনো দরকার নাই। আচ্ছা, এক্সটেনশন তো কনফিগার করতে হবে। আচ্ছা, সবসময় কাজ করতে হলে হচ্ছে গিয়ে স্টেপ বাই স্টেপ কাজ করাটা হচ্ছে সবসময় বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, যেমন আমি প্রত্যেকটা জিনিস করার পর আগে ওই পর্যন্ত জিনিসটা চেক করে নিই। কি হলো বাবা, লোকাল হোস্ট দিলাম, বিঙে গেল কেন? আজীব, এইচটিটিপি লিখি নাই বলে। আই ইন্টারনেট এক্সপ্লোরার একটা জিনিস বটে। এই যে দেখেন, ঠিক আছে, এইচটিটিপি লিখি নাই বলে সে আর লোকাল হোস্ট 8080 বুঝে না। যাই হোক, সার্ভার ওয়ান এখন তাহলে দেখি বাইরে থেকে, এটাকে আমি এখন লগ অফ করে ফেলি, এটার আমার কাজ শেষ, রেডি হয়ে গেছে। সো আমি এখন আমার টার্মিনেট হয়ে যেত না। না, শাটডাউন দিলে টার্মিনেট হবে না, স্টপ হয়ে যাবে। সো আমার সার্ভার ওয়ান রেডি, ওকে। সো আমি এখন একইভাবে সার্ভার টুটা রেডি করব। সো এটা রেডি হোক, ইন দ্য মেইন টাইম লোড ব্যালেন্সার কি করে এটা একটু আমরা দেখি। ও আচ্ছা, আরেকটা জিনিস, আচ্ছা হ্যাঁ, লোড ব্যালেন্সার কি করে এটা একটা দেখার বিষয়। আমরা লোড ব্যালেন্সারে গিয়ে একটু দেখি যে কি হলো। একটা সার্ভারকে তো আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল দিলাম, ওর হেলথ চেক করার কথা ছিল কিন্তু ইন্ডেক্স ডট এইচটিএমএল এ, কিন্তু ব্যাপার হচ্ছে যে ও 80 পোর্টের রিকোয়েস্টকে 8080 তে পাঠাবে। সো অ্যাকচুয়ালি কিন্তু হওয়ার কথা যে সে যে এতক্ষণ যে সার্ভার টুটা রেডি করি নেই, এতক্ষণে কি সে আনহেলদি ধরে নিছে? হ্যাঁ, আচ্ছা, তা তো অবশ্যই ধরে নিছে। মনিটরিং কোথায় গেল? ইনস্ট্যান্স,
ওই যে ওরা একটু ডিফারেন্ট করে ফেলছে, আগে জিনিসটা আর একটু সিম্পলিফাইড ছিল, এখন ইনস্ট্যান্সগুলা আমরা যে ইয়ে করে আনলাম আর কি, ওখানে আলাদা করে এটা একটা সেপারেশন করছে। আগে যেটা হতো যে লোড ব্যালেন্সারটার নাম থাকতো, লোড ব্যালেন্সারের নিচেই কোন কোন ইনস্ট্যান্স আমার কানেক্টেড ডিসকানেক্টেড সব দেখা যেত। হ্যাঁ, আমাকে আর আলাদা করে কোনো জায়গায় পাঠাতো না। এখন যেটা করতেছে যে সে আবার একটা টার্গেট গ্রুপ বলে একটা জিনিস তৈরি করলো এবং সেখানে আমাকে পাঠিয়ে দিচ্ছে। তো আমি খুঁজতেছি আমার ইনস্ট্যান্সগুলো কোথায় দেখা যায়। রিসেন্টলি এটা একটা নতুন প্রসেস আর কি শুরু করছে ওরা মনে হচ্ছে। এখানে তো এটা আছে কিন্তু আমার ইনস্ট্যান্স এই যে পাওয়া গেছে। এই যে দেখেন, একটা হচ্ছে হেলদি আর একটা হচ্ছে আনহেলদি। ওই যে যেটা হচ্ছে আমরা এখনো সেটআপ করিনি। হ্যাঁ, সো এটা কিন্তু হেলদি। সো এখন একটা হেলদি একটা আনহেলদি, তাহলে আমার কি অ্যাকচুয়ালি আমি যদি হিট করি লোড ব্যালেন্সারে, তাহলে ডেফিনেটলি আমার অ্যাটলিস্ট সার্ভার 1 আসার কথা, সার্ভার 2 কিন্তু কখনো আসবে না। সো এটা একটু দেখি এখানে ডিসক্রিপশন পেজে আমার হচ্ছে আচ্ছা এটাতে না, এই দুইটা ভাগে ভাগ করে তো ঝামেলাই করলো দেখি আসলে। অ্যাকচুয়ালি আগে দুটা জিনিস একসাথে ছিল, এখন স্প্লিট করে ফেলছে, টার্গেট গ্রুপ করে ফেলছে আর লোড ব্যালেন্সার দুইটাকে আলাদা করে ফেলছে ওই ফিল্টারটা ফিল্টারটার জন্য। সো এখানে হচ্ছে গিয়ে আমার লোড ব্যালেন্সারের এই যে ডিএনএস নেমটা পাওয়া যাবে। সো এটা দিয়ে আমাকে হিট করতে হবে এখন, যেহেতু আমার ডোমেইন নেমটা আসলে ওখানে পয়েন্ট হয়েছে কি হয়নি আমি জানি না। সো দেখেন সার্ভার 1 আসতেছে এবং আমি এটাকে রিফ্রেশ দিতে থাকি ঘন ঘন, এটা কিন্তু সার্ভার 1ই আনবে, সার্ভার 1 আর চেঞ্জ হচ্ছে না। সো এখন আমি দেখি এখানে কি হলো। ওকে, এটা ক্লোজ, ডান, আইএস চলে আসছে। সো এখানে আবার পোর্ট বাইন্ডিংটা চেঞ্জ করতে হবে, ফায়ারওয়াল করতে হবে। এই যে এই জিনিসটাই বললাম, ইমেজ করে নিলে আর কপি করা লাগতো না আর কি। তো যাই হোক, আমি স্টেপ বাই স্টেপই দেখাচ্ছি, তা তো আপনাদের জন্য একদিক দিয়ে সুবিধা। ইনস্ট্যান্সের শুরুতে করে নিলে হ্যাঁ, মানে একটা সার্ভার মনে করেন আমি করে নিতাম পুরো কনফিগারেশনটা, তারপর সেটার একটা ইমেজ করে তারপরে সেকেন্ড সার্ভারটা তৈরি করলে আমার সেকেন্ড সার্ভার সেট আপ করা লাগতো না। এই যে এখন আমার ফায়ারওয়াল কনফিগার করতে হবে, আইএস কনফিগার করতে হচ্ছে, ইনস্টল করতে হচ্ছে, সব এভরিথিংই আমি ওখানে রেডিমেড পেয়ে যেতাম, একদম কার্বন ক্লোন আর কি। ওকে, সো কি হলো, এটা রিফ্রেশ ফায়ারওয়াল ইন্টারনালি আসবে, ইন্টারনালি সমস্যা হবে না। সো একবারে সবগুলো কাজই আমাকে আবার করতে হবে। ওকে, সার্ভার 2। ওকে, সো এখানে আমার এখন ফায়ারওয়ালটা খালি চেঞ্জ করতে হবে, তাহলে আমার সার্ভার 2 রেডি হয়ে যাওয়ার কথা। সো আমার ডিসকানেক্ট হলো না হয়েছে
আরডিপি থেকে ডিসকানেক্ট হয়ে গেল, সার্ভার তো আমার কনফিগার করা হয়ে গেল, এখন আমি আর ওখানে থেকে লাভ নাই। সো আমার সেকেন্ড সার্ভার কি এটা ছিল? তো সার্ভার 2, ওকে। সো এখন আমরা আগে দেখি এটা হেলদি হলো কিনা, লোড ব্যালেন্সারের কি অবস্থা। এখনো আনহেলদি, সো আমাদের ওয়েট করতে হবে। এবং এখানে দেখেন নিচে একটা কাউন্ট দেখাচ্ছে যে অ্যাভেলেবিলিটি জোন এ তে একটা কাউন্ট আছে টার্গেট হেলদি অবস্থায়, আর বি এটা নট অ্যাভেলেবল, মানে এটা হেলদি না, এই জোনে আমার কোনো ইনস্ট্যান্স নাই। যদি এটাতে আমার দুইটা থাকতো যার মধ্যে একটা হেলদি, তাহলে এখানে ইয়েস আসতো। টার্গেট বলতে আমার এক একটা নোডকে বোঝাচ্ছে, যে এক একটা EC2 কে বোঝাচ্ছে ইনস্ট্যান্স। আমার একটা কোশ্চেন হুম হচ্ছে যে সাপোজ মানে আমার ধরুন একটাই প্রজেক্ট আমি উঠাতে চাচ্ছি, হুম তাহলে সেটা আসলে নিশ্চয়ই আমার ধরুন আমাদের যদি এরকম 10টা ইনস্ট্যান্স থাকে, হ্যাঁ সাপোজ আমি যদি লোড ব্যালেন্সার দিয়ে সার্ভার, হ্যাঁ আমি তো নিশ্চয়ই 10টাতে উঠাবো না, না, মানে একটা দুটো উঠাবো, ওই প্রসেসটা আসলে ওটা তো ওই যে কোড ডিপ্লয় একটা ফিচারের কথা দেখাচ্ছিলাম না ডেভেলপার টুলসের সাথে, ওখানে বেশ কিছু জিনিস আছে যেটা হচ্ছে যেরকম আপনার মাল্টি নোডে করা যায়। আবার অন্যান্য কিছু সফটওয়্যারও আছে, ডিপ্লয়মেন্ট সফটওয়্যার আছে, হ্যাঁ, তো কিছু সফটওয়্যারে হেল্প নিতে হবে আর কি, যেখানে হচ্ছে যে আপনি নোট দেখাই দিলে তারা ওখানে আপনার উইন্ডোজের ক্রেডেনশিয়াল বা আপনার পিসির SSH ক্রেডেনশিয়ালগুলো নিয়ে নিবে, তারপর ওখানে ডিপ্লয় করে দিবে আর কি অটোমেটেড ভাবে। অটো সিঙ্ক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ওরাই করে দিবে। তো এইবার কোড ডিপ্লয়টা ওখানে আপনি ইউজ করতে পারেন আর কি, এই ধরনের এনভায়রনমেন্টের জন্য ওই সার্ভিসগুলো দেওয়া হচ্ছে আর কি। আর এমনিতে ওটা না ইউজ করলে আরেকটা করা যায়, সেটা হচ্ছে যে আপনি এটা আমরা এতদিন পর্যন্ত করতাম আর কি, বা এখনো করি, সেটা হচ্ছে যে একটা গিট রিপোজিটরি মনে করেন পাবলিশের জন্য, হ্যাঁ, তো ওখানে আমরা পাবলিশ করে দিয়ে, এটা আমরা করার পিছনে আরো একটা কারণ, বাট কোড ডিপ্লয় যেটা সেটা আরো মানে অনেক ভার্সাটাইল, বাট ওটা একদম বেয়ার বোন করা যায়, যে আপনি মনে করেন যে ভার্সনিংও করতে চাচ্ছেন, যে আপনি ডিপ্লয় করার পর দেখলেন সব ভেঙে গেছে, আগের ভার্সন আবার ব্যাক করে যেতে হবে ইনস্ট্যান্টলি। তো ভার্সন কন্ট্রোলিং দিয়ে করলে হয় কি, যে আপনি জাস্ট রিভার্ট করে দিতে পারেন। ইন্টিগ্রেশনের মাধ্যমে হ্যাঁ, কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন বা গিটের থ্রুতেও করতে পারেন। গিট রিপোজিটরিতে যদি আপনি পাবলিশটা করেন, তাহলে হচ্ছে আপনি সার্ভার থেকে জাস্ট চেক আউট করে ক্লোনটা নিয়ে নিলেই হবে, আপডেট নিলেই হবে আর কি। বাট কোড ডিপ্লয় বা এই ধরনের অটোমেটেড টুল ইউজ করাটা ভালো। মানে ওই কোড থেকে অটোমেটিক্যালি ক্লোনটা নিয়ে নেবে, সব সার্ভারে তো কোড একই আছে। হচ্ছে আমার কিন্তু যেটা দেখছি উনি হচ্ছে যে আর্সিং পাইথনের যেটা আর্সিং ইউজ করে ওখানে যেটা দেখলাম যে উনি হচ্ছে যতগুলোতে ইনস্ট্যান্স ক্রিয়েট করে ওখানে হচ্ছে আইপি অ্যাড্রেস বলে দেয়। হ্যাঁ হ্যাঁ, এরকম প্রচুর টুলস আছে, টুলস দিয়ে করা যায়, করাটাই ভালো আর কি। তো ওটা আবার ম্যানেজ করাটা একটা বিষয়, যে পরবর্তী আমি বাড়াইলাম না ছেড়ে দিয়েছি। হ্যাঁ, হেলদি হয়ে গেছে। সো এখন আমরা রিফ্রেশ দিতে থাকি, দেখেন হ্যাঁ, সে একদম রাউন্ড রবিন ভাবেই ইয়া করবে, ডিস্ট্রিবিউট করতে থাকবে। তো বোঝা গেছে যে রিকোয়েস্টটা ডিস্ট্রিবিউট হচ্ছে। আচ্ছা, লোড ব্যালেন্সার খরচটা কেমন? লোড ব্যালেন্সার ট্রাফিকের উপর নির্ভর করে, মিনিমাম $15 ধরে রাখতে পারেন পার মান্থ। আচ্ছা, তাহলে আমি এগুলা আর এখানে, আচ্ছা এখন আমাদের ডোমেইনের কি অবস্থা একটু দেখতে পারি কিনা। ডোমেইন কোথায় পয়েন্ট, আচ্ছা ডোমেইনে তো আমাদের আবার এখন যেতে হবে রাউট 53 তে। হ্যাঁ, রাউট 53 তে আমাদের কাজ কিন্তু বাকি আছে, আমরা কিন্তু ডোমেইনটা জাস্ট ওখানে হোস্ট করছি, কিন্তু এটা কিন্তু কোনো লোড ব্যালেন্সারে অ্যাসাইন করা হয়নি। সো এখন আমরা আমাদের লোড ব্যালেন্সারটাতে আমাদের ওইটা পয়েন্ট করে দিয়ে দেখি কি হয়। সো আমরা রাউট 53 তে আবার একটু যাই। বিশাল কানেক্টিভিটি, ইন্টারেস্টিং কাজ এই মাথা থেকে এটা তো আমি মিনিমালিস্টিক প্রসেসটা দেখাচ্ছি আর কি, মনে করেন এটা হচ্ছে আপনার স্টেজ 1। হ্যাঁ, আপনি যখন ক্লাউড ফ্রন্ট নিয়ে আসবেন,
যখন আপনার S3 এর সাথে ক্লাউড ফ্রন্ট এন্ড নেটওয়ার্ক হবে, লোড ব্যালেন্সারের সাথে হবে, এত জিনিস কমপ্লেক্স হতে থাকবে, তারপরে তো আপনার ওখানে আবার অনেক কিছু আছে, ওগুলা এখনো তো আমরা ওদিকে যাইই নেই, আস্তে আস্তে যাব। আচ্ছা, সো ওকে ফাইন। এখন আমাকে এখানে একটা রেকর্ড অ্যাড করতে হবে। হ্যাঁ, ক্রিয়েট এ রেকর্ড সেট। হ্যাঁ, দুইটাই আমরা করব, দুইটাকেই পয়েন্ট করি, অসুবিধা নাই। সো ওয়েব জাদু, এটা আমি www দিয়ে দিলাম, আর পরের পার্টটা তো এখানে ফিক্সড আছে। দেন এখানে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে যে আপনার এই এ রেকর্ড IPv4 অ্যাড্রেস এটাই সিলেক্ট করতে হবে, কিন্তু এলিয়াসটা সিলেক্ট করতে হয়। এলিয়াসটা সিলেক্ট করলে আপনি এই অপশনটা পাবেন যে এখানে আপনার লোড ব্যালেন্সারগুলো আপনি দেখবেন, এবং এটা হচ্ছে আমাদের নতুন করা লোড ব্যালেন্সার। সো সেই লোড ব্যালেন্সারটা আমরা সিলেক্ট করে দিয়ে এখানে ক্রিয়েট দিয়ে দিলাম। আরেকটা এটা দিলে যেটা হবে, এটা করলে সেটা হচ্ছে যে শুধুমাত্র www ডোমেইনই হচ্ছে গিয়ে www.webjadu.com লিখলেই যাবে। আপনি যদি www বাদ দেন তাহলে আর যাবে না, বা যদি কোনো সাবডোমেইন করেন তাহলে আর যাবে না। তো সেটা করার জন্য কি করতে হবে, সেটা আরেকটা রেকর্ড সেট তৈরি করতে হবে, এবং সেটা এখানে স্টার দিতে হবে। হ্যাঁ, না সরি, স্টার দিতে হবে না, কিছু দিতে হবে না। কিছু দিতে হবে না এখানে। হ্যাঁ, ব্ল্যাঙ্ক রাখতে হবে এবং এলিয়াস দিতে হবে, এবং টার্গেটে হচ্ছে আপনার ওই লোড ব্যালেন্সারটা সিলেক্ট করে দিয়ে ক্রিয়েট দিতে হবে। হ্যাঁ, এটা না করলে শুধু www দিলে যেত, বা যেই কোনো একটা আর কি। এখানে আমি দুইটা তৈরি করলাম না, এটা আর এটা। এখন যে কোনো একটা যদি আমি বাদ দেই তাহলে অন্যটা কাজ করবে, কিন্তু এটা কাজ করবে না। মানে এটা বাদ দিলে www ছাড়া কাজ করবে, আর এটা বাদ দিলে www সহ কাজ করবে। আর এখন দুইটা দেওয়াতে দুইটাই কাজ করবে। আচ্ছা, এখন আমাদের আরেকটা হোস্টেড ইয়ে ছিল, সেটা হচ্ছে এটা না। তো দুইটাই আমরা তৈরি করি। এই রাউট 53 এর জন্য কিন্তু টাকা কাটে। হ্যাঁ, কোনটা? হ্যাঁ হ্যাঁ, প্রিফিক্স মানে কি? এটা তো মানে এটা হচ্ছে www এর জন্য। আপনি এখানে চাইলে সাবডোমেইন দিতে পারেন না, যেমন me.golfopiri.com, তাই না? হ্যাঁ, মানে আমরা যে সাবডোমেইনের কনসেপ্টটা যেটা আমরা মনে করি সেটা এখান থেকে করা যায় আর কি। আপনি যদি কিছু না দেন তাহলে এটা টোটালি হচ্ছে গিয়ে জাস্ট ডোমেইন নেমটা থাকবে, আর www দিলে ওটা আর কি আপনার www এর জন্য কাজ করবে। কিন্তু এই যে এটা না দিয়ে আপনি হচ্ছে গিয়ে এখানে সেভ করতে পারবেন না আইপি অ্যাড্রেসের এগেইনস্টে। যদি আপনি এটা দেন, এখানে ভ্যালু দিতে হয় তখন এই যে এক্সাম্পলের মতো করে আইপি অ্যাড্রেস, ঠিক আছে? সো আপনি যখন এখানে এই আইপি অ্যাড্রেস দিবেন, দিয়ে এখানে কোনো ব্ল্যাঙ্ক দিয়ে কোনো কিছু সেভ করতে চাবেন, তখন হবে না, ঠিক আছে, কাজ করবে না। সো এই জন্য হচ্ছে গিয়ে আপনার ওই লোড ব্যালেন্সারের সাথে যখন কাজ করতে চান, সরি এটা না, যখন সিনেম দিবেন তখন সিনেম দিয়ে যখন আপনি হচ্ছে কি আইপি অ্যাড্রেস বা এখানে একটা ডিএনএস নেম দিবেন, তখন এটা এই ব্ল্যাঙ্ক দিলে নিবে না, সে এখানে কিছু দিতেই হবে। বাট এটা আপনার ওই এখান থেকে এই কাজটা করা যাচ্ছে যে আপনি লোড ব্যালেন্সারের সাথে এই ব্ল্যাঙ্ক দিয়ে অ্যাড করতে পারছেন। তো এই জন্য বললাম যে কিছু বেনিফিট আছে এডিশনাল, যেটা হচ্ছে কি আপনি ওই ডোমেইনের প্যানেল থেকে করতে পারতেন না, এখান থেকে এই জিনিসটা করা যায়। এলিয়াসটা হচ্ছে যে আমি ওই যে লোড ব্যালেন্সারের সাথে ডাইরেক্ট এখান থেকে যে সিলেক্ট করে চুজ করে নিলাম, আমার লোড ব্যালেন্সারটাকে ডাইরেক্ট এখান থেকে সিলেক্ট করে চুজ করে বাইন্ড করে ফেললাম। আদারওয়াইজ করতে কি হতো, যে এখানে যে নেমটা দিলাম না, এই নেমটা কপি করে নিয়ে আসতে হতো, এনে হচ্ছে গিয়ে এখানে এ রেকর্ড না সি নেমের মধ্যে বক্সে হচ্ছে গিয়ে আপনার এই জিনিসটা দিয়ে দিতে হতো এইচটিটিপি ছাড়া এই পর্যন্ত। কিন্তু সেটা আসলে খুব ফ্লেক্সিবল না। হ্যাঁ, এটা প্রপার ইন্টিগ্রেশন প্রসেস না। প্রপার ইন্টিগ্রেশন প্রসেস হচ্ছে আপনি এখান থেকে যা সিলেক্ট করে নেবেন। সো এখন সেট হয়ে গেল। এখন আমাদের এটা কাজ করে কি করে না, এটা আসলে আপডেট হয়েছে কি হয়েছে না তার বিষয়, কিন্তু আমাদের লোড ব্যালেন্সারের সাথে আসলে কনফিগারেশন এটা হয়ে গেছে, এবং এটা কোনো সমস্যা করার কথা না। আসছে, চলে আসছে, ঠিক আছে। তো ডোমেইন নেম দিয়ে আমি কিন্তু টোটালি এখন ওয়েব সার্ভারে চলে যাচ্ছে। এখন আমার মেইন কাজ হচ্ছে কোডগুলো নিয়ে আমার ওয়েব সার্ভারের ভিতর দিয়ে দেওয়া, তাইলে আমার ওয়েবসাইট তৈরি হয়ে যাবে এবং লোড ব্যালেন্সিং কাজ করতেছে, ঠিক আছে।
সো লোড ব্যালেন্সিং তো গেল, এখন আর একটু কমপ্লেক্সের দিকে যাই। হ্যাঁ লোড ব্যালেন্স কাজ করতেছে মানে কি সে অটোমেটিক লোড হ্যান্ডেল করবে, হ্যাঁ স্কেলিং হয়ে গেছে এবারে। ও হয়ে গেল না, দুইটা সার্ভারে অল্টারনেটিভলি যাচ্ছে ইউজার, তার মানে কি ডিভাইড হয়ে গেল না ইউজার। আমার যদি 500 ইউজার থাকে, 250 যাবে এই সার্ভারে, 250 যাবে এই সার্ভারে, তাই না? মানে 500 ইউজার বলা উচিত না, 500 রিকোয়েস্ট বলা উচিত, কারণ হচ্ছে যে আমার একটা রিকোয়েস্ট এই সার্ভারে যেতে পারে, আরেকটা রিকোয়েস্ট ওই সার্ভারে যেতে পারে। সো আমরা ইউজাররা অ্যাজ এ হোল যতগুলো রিকোয়েস্ট করছি সেটা স্প্লিট হয়ে আমাকে ডিভাইড করে দিচ্ছে। আচ্ছা, তো এখন আমরা আবার ইস্যু2 তে ব্যাক করে যাই। আমরা তো লোড ব্যালেন্সার পর্যন্ত দেখলাম, এটুকু আমরা বুঝতে পারলাম যে আচ্ছা লোড ব্যালেন্সার আমরা কিভাবে সেট করতে পারি এবং লোডটা ডিভাইড করতে পারি। এবং গতদিন এএমআই ইমেজ তৈরির ব্যাপারটা দেখিয়েছিলাম কিনা যায় না, বাট এখন আবার একটু দেখাই। সো সে ফর এক্সাম্পল এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি একটা সার্ভার 1 এটার একটা ইমেজ তৈরি করব। ইমেজে গিয়ে ক্রিয়েট ইমেজ। সো এখানে আমি নাম দিলাম যে AWS ক্লাস ইমেজ অ্যান্ড ক্রিয়েট দিয়ে দিলাম। আচ্ছা, এখানে একটা অপশন আছে নো রিবুট। এটা মানে কি জানেন? এটা হচ্ছে ইমেজ ক্রিয়েট করার সময় সে সার্ভারটাকে রিবুট করবে না বা স্টপ করবে না। হ্যাঁ, এটা করলে সমস্যা আছে কিছু, যে অনেক সময় হয়তো আপনার ইমেজটা করাপ্ট হয়ে যেতে পারে। আমি যে ইমেজটা মানে ব্যাপারটা বুঝেন, একটা রানিং মেশিন থেকে আমি একটা ইমেজ নিচ্ছি, আর একটা হচ্ছে একটা মেশিন স্টপ করে তারপর ইমেজ নিচ্ছি। আপনি বলেন লজিক্যাল সেন্সে কোনটা বেশি স্টেবল? স্টপ করে নিলে, তাই না? হ্যাঁ, সো এজন্য আমি যদি এটা সিলেক্ট করে দেই তাহলে আসলে এটা সে রানিং অবস্থায় নিবে ইমেজটা। আর যদি এটা সিলেক্ট না করি বাই ডিফল্ট সে স্টপ করবে, ইমেজটা ক্লোন করে আবার সার্ভারটাকে রিবুট করে দিবে। সো এটা ইউজুয়ালি করা উচিত। অনেক সময় করা যায় না, যখন আপনি লাইভ সার্ভারের আপনি ক্লোনিং করবেন, যে আপনি মনে করেন একটা লাইভ সার্ভার, এটা কোনোভাবে আপনি এখন সরাতে পারছেন না। ওখানেও অনেক মানে আর্কিটেকচার, এই AWS বা ক্লাউডের যারা আর্কিটেক্ট তাদের কিন্তু অনেক ধরনের মানে ডাইনামিক ডিসিশন নিতে হয়, ডিসিশন মেকিং নিতে হয়। যেমন হচ্ছে যে আপনার এরকম কিভাবে করা যায় যে আমার একটা সিস্টেম অনলাইনে রেখে হচ্ছে আমি কিভাবে হচ্ছে এই ব্যাকআপ নিব, মেইনটেনেন্স করব, নতুন ভার্সন ডিপ্লয় করব, কিভাবে করব আমি। হ্যাঁ, এই জিনিসগুলোর অনেক ডিসিশন ব্যাপার আছে। যেমন হচ্ছে যে আপনি এরকম করতে পারেন, বাট এটা করতে হলে আপনার মিনিমাম 2টা ইনস্ট্যান্স লাগবে, একটা সিঙ্গেল ইনস্ট্যান্স দিয়ে পারবেন না আপনি কাজটা করতে। আর ডেটাবেসটা আপনার আপ এন্ড রানিং থাকতে হবে। আপনার ডেটাবেস শাটডাউন হইলে আপনাকে অবশ্যই সাইট অফলাইনে নিতে হবে। বাট যদি ওই যে ডেটাবেস মিররিং এর যে কনসেপ্টটা ছিল সেটা যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আবার লাগবে না। বাট ইউজুয়ালি ডেটাবেস যদি আমার মেইনটেনেন্স করতে হয় তাহলে আমার সাইট অফলাইনে নিতে হবে। আর যদি ডেটাবেস আমার অনলাইনে রাখা যায় সব সময়, তাহলে আমি ওয়েব সার্ভারগুলোকে মাল্টিপল কপি থাকলে আমি মেইনটেনেন্স করতে পারবো। একটাকে আমি মানে লোড ব্যালেন্সার থেকে বা আমার রিকোয়েস্ট পুল থেকে সরাই ফেলবো, ফেলে ওটার মধ্যে কাজ করব। ইন দ্য মিনটাইম আরেকটা আমাকে সার্ভিস দিতে থাকবে। এটাতে আমার সব ডিপ্লয়মেন্ট শেষ হলো, সব টেস্টিং শেষ হলো, হওয়ার পরে আমি জাস্ট সুইচ করে দিব। সুইচ করে দিলে ইউজাররা বুঝতেই পারবে না, দেখবে যে এটা অনলাইনে চলে আসছে আর এটা অফলাইনে চলে গেছে। তারপরে আমি আবার আরেকটাতে ওই কাজটা করে আবার দুইটাকেই নিয়ে আসবো এট এ টাইম। সো এই কাজগুলো করার জন্য আর্কিটেক্টদের অনেক ডাইনামিক হতে হয় আর কি, কিভাবে আপনি করবেন, কত কমপ্লেক্স সিচুয়েশন সেটা। বাট আমাদের আস্তে আস্তে সামনে যেতে হবে, এখন অত ইয়ে করে লাভ নেই। সো আমি ইমেজটা ক্রিয়েট করতে দিয়ে দিলাম। সো এখন ইমেজ ক্রিয়েট হচ্ছে। ইমেজটা আমি পাবো কোথায়? সেটা হচ্ছে যে এএমআইস, ইমেজের আন্ডার এএমআইস। এখানে আমি হচ্ছে গিয়ে দেখবো যে এটা জেনারেট হচ্ছে, এটা পেন্ডিং অবস্থায় আছে এবং এটা একটু হতে সময় লাগবে। সো ইমেজটা তৈরি হলে আমরা দেখবো হচ্ছে গিয়ে অটো স্কেলিং। ঠিক আছে, অটো স্কেলিং। ইমেজটা যদি এম এর মধ্যে থাকে তাহলে কি এটার জন্য বিল আসবে নাকি, মানে আশা কি সম্ভব আছে? না, ইমেজের জন্য বিল আসে না, কিন্তু ইমেজের সাথে আপনার একটা হার্ড ডিস্কের ভলিউম অ্যাটাচ অবস্থায় থাকে, হ্যাঁ, সেটার জন্য বিল আসে। সবচেয়ে বেটার তাহলে এটা হচ্ছে হিস্ট্রিতে যদি আমি ট্রান্সফার করে নিই না, ওটা করতে পারবেন না, আর ওটা করার কোনো অপশন নাইও। ইমেজ আপনি এটা এরকম না যে এটা একটা ফাইল আপনি ডাউনলোড করতে পারলেন। ইমেজ এখানে আপনি জাস্ট ম্যানিপুলেট করতে পারবেন, কিন্তু ইমেজকে আপনি ডাউনলোড করতে পারবেন না। তবে অ্যাজুরে সম্ভবত এটা করা যায়। অ্যাজুরের একটা ফিচার আছে যেখানে হয়তো ইমেজটা ডাউনলোড করতে পারেন আপনি।
এবং ডাউনলোড করে ট্রান্সফারও করা যায় অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট বা অ্যাভেলেবিলিটি জোন বা রিজিয়নের মধ্যে সম্ভবত ওখানে ট্রান্সফার করা যায়। তো এক একটা ভেন্ডরের এক একটা ফিচার থাকে, যে ফিচারগুলো এক একজনের জন্য স্পেশাল ফিচার। সো এটা তৈরি হোক। ইন দ্য মিন টাইম আমরা আরও একটা জিনিস দেখে ফেলি, সেটা হচ্ছে এসএনএস, সিম্পল নোটিফিকেশন সার্ভিস। তো নোটিফিকেশন সার্ভিসটা কি? নোটিফিকেশন সার্ভিসটা আসলে ভ্যারাইটিস রকমের কাজ করে। একটা কাজ তার হচ্ছে যে আপনি আপনার কাস্টমার বা ইউজারকে এখানে সাবস্ক্রাইব করে তাদেরকে বিভিন্ন নোটিফিকেশন পাঠাতে পারেন। আরেকটা হচ্ছে যে আমার যে এই যে রিসোর্সগুলো আছে AWS এর, সেই রিসোর্সগুলোর বিভিন্ন নোটিফিকেশনও আমি অ্যাজ এন অ্যাডমিন রিসিভ করতে পারবো। ঠিক আছে, যে আমার সার্ভার কখনো আপ হচ্ছে, ডাউন হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এই জিনিসগুলো আমি মেইলের থ্রুতে যদি রিসিভ করতে চাই তাহলে আমার এই এসএনএসটা লাগে। এবং অনেক জায়গাতে যেখানে আমি রিসোর্স তৈরি করব সেখানে এসএনএস আমার ইউজ করতে হয়। আমি ক্লাউড ফ্রন্টে ইউজ করতে হবে, আমাকে এসএনএস প্রোভাইড করতে হবে। আমাকে অটো স্কেলিং তৈরি করতে গেলে সেখানেও আমার এসএমএস চাবে, কারণ সে ওই নোটিফিকেশনগুলো পাঠায় যে তোমার সার্ভার আপ অ্যান্ড ডাউন হচ্ছে। সো সেই জিনিসগুলোর জন্য সে ম্যান্ডেটরি আমার কাছে একটা এসএনএস ইনফরমেশন চায়। সো আমার একটা এসএনএস সেট আপ করতে হবে আর কি। তখন আমি ওখান থেকেও করতে পারি, আবার এখান থেকেও করতে পারি। তো আমরা এখান থেকে জিনিসটা আগে বুঝে যাই, তারপরে আমরা ওখানে গিয়ে যখন করতে বলবে তখন করতে পারবো। তো আমাকে কি বলতেছে যে তুমি একটা টপিক ক্রিয়েট করো। ঠিক আছে, সো আমি একটা টপিক ক্রিয়েট করতে পারি। টপিকটা কি হতে পারে? যে অ্যালার্ট। ঠিক আছে, ডিসপ্লে নেম অ্যালার্ট। না, এটা জাস্ট একটা টপিক, মানে এই টপিকটা আমি চুজ করে দিব। এটা মানে অনেকটা নেমের মতো আর কি। ঠিক আছে, যে এই নোটিফিকেশনটার একটা নেম দিলাম আমি, যে অ্যালার্ট। সো অ্যালার্টটা আমি হয়তো বা অটো স্কেলিং এর মধ্যে সেট করে দিব, বা এটা আমি ক্লাউড ওয়াচে সেট করে দিব। মানে বিভিন্ন জায়গায় এটা সেট করে দেওয়া যায়। যেখানে সেট করে দিব সে এই টপিকের আন্ডারে হচ্ছে গিয়ে আমাকে মেসেজগুলো পাঠাবে। সো টপিক একটা ক্রিয়েট করে নিলাম আমি। সো এই যে টপিক তৈরি করলাম, এখন আমি কি করতে পারি? এখানে আমি হচ্ছে গিয়ে সাবস্ক্রিপশন তৈরি করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আমার টপিকের ARN। এটা একটা ইউনিক নেম বলা যায় আর কি, অনেকটা গুইডের মতো। AWS এর ক্ষেত্রে ARN বলে এটাকে, এবং এই ARNটা হচ্ছে গিয়ে আপনার ইউনিক হয় এটা। সো ইমেল, সে ফর এক্সাম্পল আমি এই যে টপিক সাবস্ক্রিপশনটা করছি সেটার মধ্যে কিন্তু আমার বিভিন্ন প্রোটোকল দিচ্ছে, HTTP দিচ্ছে, যে আমি কোনো একটা URL কে হিট করতে পারি। ঠিক আছে, যে আমরা অনেক সময় এরকম বিল্ড করতে চাই না যে কিছু একটা হলে আমার আরেকটা সার্ভারে কোনো একটা প্রসেসিং চালু হয়ে যাবে। ঠিক আছে, সো আমি এটা করতে পারি এখানে। অথবা আমি ইমেল পাঠাইতে পারি। হ্যাঁ, AWS ল্যামডাকেও আমি ফায়ার করতে পারি। আচ্ছা, আমার এখানে এসএমএস দেখাচ্ছে না, কারণ আমি মুম্বাই জোনে আছি। এসএমএস সার্ভিসটা অ্যাভেলেবল হচ্ছে গিয়ে US এর জোনের জন্য শুধু। সো আমরা পাবো না। তো ইমেলটা আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, এবং এখানে আমার একটা ইমেল দিতে হবে, যেমন জন্য যদি আপনি বাংলাদেশের সাথে এসএমএস পাঠান, হ্যাঁ? দেখি মানে মোবাইল এসএমএস পাঠানোর মতো। হ্যাঁ, মোবাইলে এসএমএস। তাহলে যদি আমি ইউএস জোনে আমি সেট করলাম, দেন নাম্বার দিলাম বাংলাদেশ, না, হবে না। আসলে না, ওটা শুধু US এর জন্যই হবে। সো এই জন্য আর কি আমরা মেসেজটা মোবাইলে এসএমএস এ পাই না। এটা পেলে আমার জন্য খুব সুবিধা হতো আর কি। হ্যাঁ, যে আমিও এটা খুব চাচ্ছিলাম, যে এটা খুব ভালো একটা জিনিস। তো আমি জাস্ট আপাতত আমার ইমেল অ্যাড্রেসটা সেট করে দিলাম, যে অ্যালার্ট যখন হবে আমার কাছে মেইল আসবে। মাল্টিপল ইমেল দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় যে সাবস্ক্রিপশন, এটা লিস্ট, তো আমি জাস্ট ক্রিয়েট করব। কিন্তু এই যে দেখেন পেন্ডিং কনফার্মেশন, এখন আমার কাছে একটা মেইল গেছে। হ্যাঁ, যে ইয়ে তোমাকে সাবস্ক্রাইব করা হয়েছে এটার মধ্যে, তুমি কি অ্যাকচুয়ালি চাও কিনা। সো মেইলে আমার যেতে হবে। এই বাটনটা কি করে? আচ্ছা, ইউআরএলটা এখানে ম্যানুয়ালি দেওয়া, লিংকে ক্লিক না করে এখানে যদি আমি ম্যানুয়ালি কপি পেস্ট করে করতে চাই। এই যে আমার কাছে মেইল চলে আসছে, আমি কনফার্ম সাবস্ক্রিপশন করলাম। সো আমার সাবস্ক্রিপশন এখন কনফার্ম হয়ে গেল। সো এখন আমার এটা কনফার্মড। রিফ্রেশ যদি দেই, ওকে দেখাবে যে এটা কনফার্ম হয়ে গেছে। ওকে, সো এখন আমি এই যে সাবস্ক্রিপশনটা, এটাকে আমি আমার ওই বিভিন্ন সার্ভিসের সাথে এখন আমি এই টপিকটাকে ইউজ করতে পারবো চাইলে। আবার এখানে এসএনএস ড্যাশবোর্ডে
পাবলিশ মেসেজ বলে কথা আছে, যে আমি যে এখানে যে আমার ইয়ারএন্ড ছিল ওইটাকে টার্গেটটা কি ছিল, অ্যালার্ট, সেটা তো বুঝলাম। আমি ভাবছিলাম যে ওরা হয়তো আমাকে ইয়া দিবে আর কি, সাজেশন দিবে। ও আচ্ছা আচ্ছা। সাবজেক্ট হ্যালো, মেসেজ পাবলিশড উইথ রিকোয়েস্ট আইডি এত। সো দেখি মেইলে কি হলো। এই যে হ্যালো চলে আসছে মেইল। হ্যালো। সো এবার এখানে ওরা বাই ডিফল্ট এগুলো লাগাই দেয় আনসাবস্ক্রাইবের জিনিস। তো যাই হোক, তার মানে হচ্ছে যে আমি এইভাবে আমার যদি সাবস্ক্রিপশন তৈরি করি আমার ইউজারদেরকে, তাহলে আমি এখান থেকেও মেইল পাঠাতে পারবো। বাট আমার এটা মেইনলি ইউজ হয় কোথায়, যখন আমি বিভিন্ন জিনিসের সাথে এটাকে ইউজ করতে চাই। হ্যাঁ। সো এখন আমরা আবার ব্যাক করে যাই, আমাদের ওই ইমেজ নিশ্চয়ই এখন এতক্ষণে তৈরি হয়ে গেছে। সো এই যে ইমেজ তৈরি হয়ে গেল, কোথায় আগে দেখে নেই ইমেজটা তৈরি হলো কিনা। ওকে, অ্যাভেলেবল। ওকে, সো এখন আমি আমার দুইটা সার্ভারকেই কিল করে ফেলবো। টার্মিনেট। সো এটা ডাউন হোক, সমস্যা নেই, আমাদের ইমেজ তৈরি হয়ে গেছে। এখন আমি যাব হচ্ছে গিয়ে লঞ্চ কনফিগারেশন, অটো স্কেলিং। অটো স্কেলিং জিনিসটা কি আগে একটু জানার দরকার আছে, ঠিক আছে? অটো স্কেলিংটা হচ্ছে যে আপনার যদি তবে অটো স্কেলিংটা আমি এখানে কিভাবে সেট করতে হয় দেখাতে পারবো, কিন্তু অটো স্কেলিংটা যে কাজ করছে সেটা আমি দেখাতে পারবো না এখন, কারণ সেটার জন্য আমার লোড জেনারেট করতে হবে। তো অটো স্কেলিংটা হচ্ছে যে আপনার যখন লোড বাড়তে থাকবে তখন সে অটোমেটিক্যালি সার্ভার অ্যাড করতে থাকবে, আবার যখন হচ্ছে লোড কমতে থাকবে তখন অটোমেটিক্যালি সে লোড ব্যালেন্সার থেকে সার্ভার সরাই ফেলতে থাকবে। সো আপনার এটা ডাইনামিক্যালি হবে। মনে করেন যে আপনি তো জানেন না আপনার সার্ভারে কীরকম লোড আসতেছে, তো এখন আপনি দুইটা সার্ভার মিনিমাম দিয়ে রাখলেন, তো আপনি এখন রাতে ঘুমায় আসছেন, তখন হচ্ছে গিয়ে অনেক ইউজার চলে আসলো, তার তো সাইড ডাউন হয়ে যাবে। তো এরকম সিচুয়েশন হতে থাকলে সে করবে কি, অটোমেটিক্যালি সার্ভারে অ্যাড করতে থাকবে সার্ভার, একটা লিমিট পর্যন্ত আপনার লিমিট দেওয়া থাকবে বাজেটের ভিতরে। তারপরে যখন দেখবে আবার যে না ইউজাররা চলে গেছে, তখন আস্তে আস্তে আবার ওগুলোকে সে সরাই ফেলবে। তো এটা হচ্ছে অটো স্কেলিং, অটোমেটিক হয় জিনিসটা। হ্যাঁ হ্যাঁ, একটা ইমেজ লাগবে, এই জন্যই তো ইমেজটা তৈরি করলাম আমরা। তো আমাদের দুইটা ইনস্ট্যান্স ছিল, দুইটা কিন্তু শাটডাউন, এখন কিন্তু লোড ব্যালেন্সার খালি, রিকোয়েস্ট গেলে কোথাও যাবে না, আমাদের কোনো ইনস্ট্যান্স নাই। সো এখন আমরা ফুল জিনিসটা অটো স্কেলিং দিয়ে করব। যদি আপনি এখানে ইনস্ট্যান্সটা লোড ব্যালেন্সারে অ্যাড করে রেখে আবার অটো স্কেলিংয়ে সেট করে রাখেন, তাহলে সে কি করবে, আবার একটা ইনস্ট্যান্স অ্যাড করবে। মনে করেন আপনি চাচ্ছেন একটা ইনস্ট্যান্স চলুক, একটা আপনার বাই ডিফল্ট ছিল, তার সঙ্গে আপনি আবার অটো স্কেলিং অ্যাড করলেন, তাহলে কিন্তু এখন দুইটা হয়ে যাবে। হ্যাঁ, অটো স্কেলিং একটা করবেই, ঠিক আছে? সো এই জন্য যখন অটো স্কেলিং ইউজ করবেন তখন আর অ্যাডিশনাল ইমেজ যদি না, ইনস্ট্যান্স যদি না চান, তাহলে ডিলিট করে ফেলা ভালো। আর যদি চান যে না আমার অটো স্কেলিং এর বাইরে দুইটা বাই ডিফল্ট থাকুক, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি ওটা করতে পারেন, রাখতে পারেন, সমস্যা নেই। সো আমার দুইটা ইনস্ট্যান্স টার্মিনেট হয়ে গেছে। সো এখন আমি লঞ্চ কনফিগারেশন তৈরি করব প্রথমে। হ্যাঁ, দুইটা জিনিস, অটো স্কেলিং আর একটা হচ্ছে লঞ্চ কনফিগারেশন। আনহেলদি না, ওটা টোটালি নাই হয়ে গেছে এখন। আনহেলদি হতো যদি সার্ভারটা শাটডাউন অবস্থায় থেকে যেত। হ্যাঁ, পে হয়তো এখনো যায় নাই, বাট মানে উইথিন 30 সেকেন্ড যাবে। হ্যাঁ, সরাই ফেলবে। হ্যাঁ, ইনস্ট্যান্সের আগে, সো ইনস্ট্যান্স ধরে সে সরাই ফেলছে। সো এই জায়গায় আমাকে প্রথমে একটা অটো স্কেলিং গ্রুপ তৈরি করতে হচ্ছে। হ্যাঁ, সো অটো স্কেলিং গ্রুপে আমি যখন যাচ্ছি, আমাকে কিছু টিউটোরিয়াল দিল কি করতে হবে না করতে হবে। এখন আমাকে এএমআই সিলেক্ট করতে বলছে প্রথম কাজ, এই জন্য আমরা ইমেজটা তৈরি করেছিলাম। এই যে আমরা গতদিন মাই এএমআই তে আমাদের খালি ছিল, এখন দেখেন এই যে আমি ইমেজটা তৈরি করলাম, এখন সেখানে দেখাচ্ছে এটা হচ্ছে আমার তৈরি করা এএমআইটা।
হ্যাঁ, সো এখন আমি এটা নিলাম, নেওয়ার পরে টি2 আমাকে ইনস্ট্যান্স টাইপটা সিলেক্ট করতে বলছে, যেটা আমাকে ইউজুয়ালি বলে। এখন প্রসেসটা মোটামুটি সেম, আমরা যে ওই যে প্রসেসটা ফলো করি না ইনস্ট্যান্স তৈরি করতে, সেম প্রসেসটা আমার ফলো করতে হবে। কারণ আমার নাম দিতে হবে একটা, মনে করেন যে AWS ক্লাস, হ্যাঁ। এএমআই রোল লাগবে না, মনিটরিং এগুলা যেগুলো বাই ডিফল্ট ওই আগের জিনিসই, একই জিনিস, সেই হার্ড ডিস্ক একই জিনিস, সেই সিকিউরিটি গ্রুপ আবার সেই একই জিনিস। সো রিভিউ করতে বলছে, রিভিউ করার পরে ডান। সো অনেকটা ইনস্ট্যান্স তৈরি করার মতোই কিন্তু, হ্যাঁ, ইনস্ট্যান্স এবং এই যে কিটাও দিতে বলছে। সো ইনস্ট্যান্স তৈরি করার জন্য আমাদের যা করতে হয় অ্যাকচুয়ালি এটার জন্য আমাদের তাই করতে হয়। যখন সার্ভারে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করব, সাথে হচ্ছে ইমেজটাই। হ্যাঁ, আচ্ছা, এখন ওটা করার পরে কিন্তু দেখেন ডাইরেক্ট আমাকে কি করলো, অটো স্কেলিং গ্রুপে নিয়ে আসছে। এটা কিন্তু আরেকটা জিনিস, টোটালি সেপারেট জিনিস। আমি কিন্তু ওইটা যেটা করছি ওটা কিন্তু হয়ে গেছে আমার। এখন আমি কিন্তু আরেকটা জিনিস করতেছি। এর আগের ফেজটা কি করছি জানেন? আগের ফেজটা করছি যে আমার কোন ইমেজটা কোন ধরনের সার্ভার কনফিগারেশনের সাথে, কোন সিকিউরিটি গ্রুপ, কোন পাসওয়ার্ড দিয়ে আমার ইনস্ট্যান্সটাকে লঞ্চ করতে হবে, অটো স্কেলিং গ্রুপ কোনটাকে লঞ্চ করবে। মানে আমি তো এতক্ষণ করছিলাম ম্যানুয়াল, অটোমেটেড ভাবে করলে কিভাবে করতে হবে সেটা সেট আপ করে আসছি। এখন এখানে হচ্ছে কি আমাকে অটো স্কেলিং এর অ্যাকচুয়াল ভ্যালুগুলা দিতে হবে। সার্ভারটা মনে হয় একটু পড়ে যাচ্ছে, একটু টান দিয়ে রাখলে ভালো হয়। তো ইমেজের ভিতরে মেশিন কনফিগারেশন ছিল না, আবার করা লাগলো, মানে যে ইমেজের ভিতরে মেশিন কনফিগারেশন থাকে না, ইমেজের ভিতরে ওএস লেভেলের যা আছে সেটা শুধু থাকে, হ্যাঁ, কিন্তু হার্ডওয়্যার লেভেলের কিছু থাকে না। সো এখানে আমাকে গ্রুপ নেম দিতে বলছে, এটা আছে মনে করেন AWS অটো স্কেল নাম দিলাম। আর লঞ্চ কনফিগারেশনটা অটো সিলেক্ট করে নিচ্ছে সে AWS ক্লাস, হ্যাঁ। ওটা কিন্তু আমরা আলাদা স্টেপ হিসেবে করে আসছি, এবং দুইটা সেপারেটলি করা যায়। আমি মনে করেন যে এখন ক্যান্সেল এন্ড এক্সিট দিয়ে বের হয়ে যাই, ঠিক আছে। সো আমার শুধু কি আছে, লঞ্চ কনফিগারেশন আছে, ঠিক আছে। আর এই পরের অটো স্কেলিং গ্রুপ ওইটাতে সে নিয়ে গেছিল আমাকে আর কি, বাই ডিফল্ট। সো হ্যাঁ, তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে ম্যানুয়ালি হচ্ছে ওই গ্রুপটা আমি এখন আবার তৈরি করতে যাব। তো এখানে গেলাম, গ্রুপটা কি মুছে দিয়েছেন? ক্যান্সেল করে এক্সিট করে বের হয়ে আসছিলাম, হ্যাঁ। তো এখন আমি হচ্ছে গিয়ে যে অটো স্কেলিং গ্রুপটা তৈরি করব। লঞ্চ কনফিগারেশন আমাকে করার অপশন দিচ্ছে, বাট একটা কিন্তু আমার করা আছে, সো আমার লাগবে না। সো এখানে আসলাম, আসার পর সিলেক্ট করলাম যে কোন অটো স্কেলিং গ্রুপটাকে আমি করতে চাচ্ছি। আর যদি আমি আগে লঞ্চ কনফিগারেশন করতে চাই তাহলে এটা সিলেক্ট করলে আমাকে ওদিকে পাঠিয়ে দিবে আর কি। সো আমি এখানে আসলাম, আসার পরে যে এই জায়গাতে ছিলাম তখন অটোমেটিক চলে আসছিলাম আর কি। তো এখন আমাকে নাম দিতে হচ্ছে AWS অটো স্কেল। সো এখন গ্রুপ সাইজ দেখেন, স্টার্টস উইথ 1 ইনস্ট্যান্স, ঠিক আছে, যেটা বলছিলাম। নেটওয়ার্ক ডিফল্ট, নেটওয়ার্কের ব্যাপারগুলো আমরা পরে আবার দেখব। সো আচ্ছা, সাবনেট এ না বি কোনটাতে করব, ঠিক আছে। সো এখানে এ এন্ড বি দুইটাই আমি সিলেক্ট করে দিতে পারি, সেক্ষেত্রে সে ডিস্ট্রিবিউট করে ইনস্ট্যান্স তৈরি করতে থাকবে, ঠিক আছে। বাট এখানে হয়তো দুইটা দিতে বলতে পারে, সেক্ষেত্রে আমাকে না, ঠিক আছে, একটা দিয়ে নিল। আচ্ছা, কিপ দিস গ্রুপ অ্যাট ইটস ইনিশিয়াল সাইজ। সব অপশনগুলো চেঞ্জ করে ফেলছে দেখি কিছুদিনের মধ্যে। ইউজ স্কেলিং পলিসিস টু অ্যাডজাস্ট ক্যাপাসিটি টু দিস গ্রুপ। ওকে, সো এটা হচ্ছে কি, একটা যে দিছিলাম ওই একটা নিয়ে বসে থাকবে। একটা যদি মরে যায় তাহলে সে আবার একটা নিয়ে আসবে, কিন্তু বাড়াবে, কমাবে না, ঠিক আছে। সো মনে করেন কোনো একজন হ্যাকার ঢুকে একটা সার্ভার দিল ধ্বংস করে, তাহলে সাইড ডাউন হবে না। হ্যাঁ, সাইড ডাউন হবে না, সে ইনস্ট্যান্টলি আরেকটা নেবে। আমি যদি নিজে শাট ডাউন করে দিই তাইলেও সে ইনস্ট্যান্টলি নিয়ে আসবে, এবং এটার জন্য আমার মাঝে মাঝে প্রবলেম ফেস করতে হয়। হ্যাঁ, আমি মনে করেন যে একবার এরকম করার চেষ্টা করছি যে খুব দ্রুত করব, মানে একদম মিলি সেকেন্ডের মধ্যে আমি শাট ডাউন করে এই কাজটা করে দিব যাতে ও ধরতে না পারে। দেখি ওমা, সঙ্গে সঙ্গে ওটা টার্মিনেট, যেটাকে আমি মানে রিস্টার্ট দিছি সেটাকে সে টার্মিনেট আরেকটা নতুন তৈরি করে ফেলছে। এত ফাস্ট করবে সে, আপনি মানে কোনো কিছুই করতে পারবেন না। সো এটা করার ট্রাই না করাই ভালো। সো এটা হচ্ছে ইনিশিয়াল সাইজে রাখবে, আর এটা হচ্ছে স্কেলিং আপ ডাউন করাতে থাকবে সে। সো সে স্কেল বিটুইন বলতেছে 1 থেকে 1, হ্যাঁ। সো আমি বলে দিতে পারি যে আচ্ছা এখানে তুমি করবে কি 2 থেকে 4 এর ভিতরে,
ঠিক আছে, বাট আমি আপাতত 1 থেকে 2 দেই, আমাদের এডিশনাল বাজেট খরচ করে লাভ নেই, তাই না? মানে সে হচ্ছে মিনিমাম একটা রাখবে আর হাইস্ট হচ্ছে 2। হ্যাঁ, এতর ভিতরে সে ওটা নামা করবে। সো এখন দেখা এখানে আমাকে জিজ্ঞেস করছে যে আচ্ছা এটা একটা স্কেলিং এর প্রসেসটা কি হবে। তো সেটা নাম আছে স্কেল গ্রুপ সাইজ। এখন আমাকে ম্যাট্রিক টাইপটা জিজ্ঞেস করতেছে, এখানে কি কি আছে দেখেন, যে এভারেজ সিপিইউ ইউটিলাইজেশন আছে, যে মেশিনের সিপিইউ যদি একটা লেভেলের উপরে চলে যায় তাহলেই সে ইনস্ট্যান্স নিয়ে আসবে, আর যদি নিচে নেমে যায় তাহলে সে সেটাকে সরাই ফেলবে এভারেজের উপরে। এখানে আরো আছে যে অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার রিকোয়েস্ট কাউন্ট পার টার্গেট। এই অনেক কিছু নতুন আসছে, এই অপশনগুলো ছিলই না, বুঝছেন? আগে শুধু সিপিইউ ছিল আর নেটওয়ার্ক ইন আউট ছিল, এখন এই নতুন একটা দিয়েছে লোড ব্যালেন্স। এটা কিন্তু একটা ভালো ফিচার, এটা এখন আমি তাহলে ইউজ করা শুরু করবো আর কি, এটা খুব মানে ইম্পর্টেন্ট। সো আমরা সিপিইউ দিয়ে এই আপাতত করি। তো টার্গেট ভ্যালু মনে করেন আপনি দিয়ে দিলেন যে 70%, ঠিক আছে? যদি এভারেজ সিপিইউ ইউটিলাইজেশন 70% হয়ে যায় সবগুলো সার্ভারে, তাহলে সে আরো সার্ভার অ্যাড করবে একটা একটা করে। এখন আবার এখানে সবগুলো না, তো সে তো গ্রুপ, সো অ্যাকচুয়ালি সে গ্রুপে অ্যাড করতে থাকবে। এখন কয়টা করে অ্যাড করবে আপনি এই প্রশ্নটা করতে পারেন, তাই না? হ্যাঁ, এভারেজ, যেহেতু বলছে এভারেজ, সবগুলাতে মানে অন এন এভারেজ 70% রিচ করতে হবে। তারপরে আছে কি আচ্ছা এটা হচ্ছে যে ইনস্ট্যান্স সিড মানে ওয়ার্ম আপ টাইম, কত সেকেন্ড সে ওয়ার্ম আপ স্কেলিং এ অ্যাড করার পরে রিকোয়েস্ট পাঠানোর আগে সে কত সেকেন্ড হচ্ছে গিয়ে ওয়ার্ম আপ স্টেজে রাখবে। মানে এই মেশিনটা মানে এখনো লোড হচ্ছে বা একটু মানে কিছু মেশিন দেখবেন যে লোড হওয়ার পর একটু আমরা পিসি স্টার্ট করলে পরে প্রথমে একটু হ্যাং হ্যাং অবস্থার মধ্যে থাকে না, দেখবেন যে একটু পরে গিয়ে জিনিসটা রিল্যাক্স হয়, আমরা ইউজ করতে পারি, আদারওয়াইজ কিন্তু রিকোয়েস্ট ওভাবে প্রসেসিং করতে পারে না। সো এখানে আপনি সেই ভ্যালুটা দিতে পারেন, মনে করেন যেমন 300 সেকেন্ড ডিফল্ট যদি আপনি দেন। কম দিলে সমস্যা না? হ্যাঁ, কম দিলে তো একটু সমস্যাই, বাট আপনার নিডের উপর ডিপেন্ড করে। আমরা দিব কারণ আমাদের অ্যাপ্লিকেশনটা কি লেভেলের, সে আসলে কত দ্রুত এটা রিকোয়েস্টটা রিসিভ করতে পারবে সেটা তো আমরাই বুঝতে পারবো, তাই না? এটার উপর কি আবার চার্জ আছে? যেমন যদি কম মিলিসেকেন্ড দিতে না 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 না, এটা তো কোনো রিসোর্স না, এটা তো আমার কনফিগারেশনের পার্ট, ঠিক আছে? সো আমি এখানে কত মিলি সেকেন্ড দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে এত টাইম পর্যন্ত সে ওইটাকে ওয়ার্ম আপের মধ্যে রাখবে মেশিনটাকে, তারপরে সে নিয়ে লোড ব্যালেন্সার অ্যাড করবে। ফার্স্টে এটাকে লোড ব্যালেন্সার অ্যাড করার আগে সে এত টাইম পর্যন্ত মেশিনটা বুট করে বসে থাকবে, তারপরে এই 5 মিনিট পরে গিয়ে নিয়ে সে লাগাবে লোড ব্যালেন্সার। আচ্ছা, disable scale in makes sure that this target tracking scaling policy will never be used to scale in the auto scaling group. Scale in makes sure this target tracking scaling policy will never be used to scale in the auto scaling group. হ্যাঁ, স্কেল ইন স্কেল আউট তো আছে, কিন্তু এখানে ডিসেবল স্কেল ইন করার একটা অপশন দিয়ে দিচ্ছে, তার মানে কি হচ্ছে শুধু সে স্কেল আউট করবে, স্কেল ইন মানে তো তার আসলে বাড়ানোর প্রসেসটার কথা বলছে আর কি। আচ্ছা, স্কেল দ্য অটো স্কেলিং গ্রুপ ইউজিং স্টেপ অর সিম্পল। আচ্ছা, এখানে আরো অপশন আছে, ঠিক আছে? সো আরো অপশন যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে যে ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, এখন বুঝতে পারছি। এতক্ষণ যেটাতে ছিল আমি আসলে এটাই ইউজ করি, ঠিক আছে? সো ওইটা হচ্ছে সিম্পল ভার্সন ছিল, এটা হচ্ছে সিম্পল ভার্সন, ঠিক আছে? এবং এটা সিম্পল ভার্সন এই জন্য হচ্ছে গিয়ে এই চেক বক্সটা দিছে। সো এটা কি মানে স্কেল ইন স্কেল আউটের জন্য সে সেম রুল ইউজ করবে, মানে 70% বললাম না, তো 70%-এর নিচে এভারেজ নেমে গেলেই সে সরাবে, 70%-এর উপরে উঠলেই সে লাগাবে। আর যদি আমি এখানে ডিসেবল দিয়ে দেই তাহলে সে লাগানোর ব্যাপারে আর কোনো স্টেপ নিবে না, শুধু কমানোর ব্যাপারে স্টেপ নিবে। বাট আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে এটা, যে ইনক্রিজিং স্টেপ আর ডিক্রিজিং প্রসেস দুইটা আলাদাভাবে আমি মেনশন করে দিই, যে ইনক্রিজ কি ফরম্যাটে হবে আর ডিক্রিজ কি ফরম্যাটে, দুইটা সেপারেট। 70% না তাহলে অ্যাড করো, আর 61% এর নিচে হয় তাহলে হ্যাঁ 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 হ্যাঁ। সো এখানে যেটা হচ্ছে যেমন অ্যালার্ম সেট করে দিতে পারি আমি, হ্যাঁ অ্যালার্ম সেট করে দিলে অ্যাড নিউ অ্যালার্ম। সো এই অ্যালার্ম সেট করতে আসলে এখন আমাকে এই যে সেই অ্যালার্ট নোটিফিকেশন এসএমএসটা দিতে বলতেছে, আদারওয়াইজ আমাকে এখানে ক্রিয়েট টপিক করতে হইতো। সো এই যেমন বলা হচ্ছে যে অ্যাভারেজ সিপিইউ ইউটিলাইজেশন যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু 60% হয় ফর অ্যাট লিস্ট
ওয়ান কনজিকিউটিভ পিরিয়ড অফ 5 মিনিটস, আমি এখানে 2 কনজিকিউটিভ দিতে পারি, যে মানে হচ্ছে গিয়ে 5 মিনিট করে দুইবার যদি হয় আর কি। এটা মানে হচ্ছে যে কন্টিনিউয়াস না, মানে কনজিকিউটিভ, মানে অ্যাটলিস্ট দুইবার ঘটছে আর কি, তাহলেই সে অ্যালার্টটা ফায়ার করবে আর কি। নেম দিয়ে দিলাম, সো ক্রিয়েট করলাম অ্যালার্ম।